রেসপেক্টেড ফিজিশিয়ানস, ডিয়ার স্টুডেন্টস, সবাইকে বিডি ফিজিশিয়ানস কর্তৃক আয়োজিত আজকের কেস ডিসকাশন অফ মেডিসিনে স্বাগতম। আমরা বিডি ফিজিশিয়ানস জন্মলগ্ন থেকেই আমরা আমাদের একাডেমিক অ্যাক্টিভিটিস এর সাথে সাথে আমরা প্রচুর ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছি। এর মাঝে আমাদের সম্মানিত প্রফেসর আব্দুল জলিল চৌধুরী স্যার অলরেডি এবিজি 2টি সেশন নিয়েছেন। আমাদের চেস্ট টেক্সটের উপরে কমপ্লিট সেশন হয়েছে, সিটি চেস্ট, এমআরআই, ইসিজি, আমরা সমস্ত ক্লিনিক্যাল ইস্যুগুলোই টাচ করছি। আজকে আমরা একটা হিস্টোরিক্যাল ইভেন্টে আসলে যোগদান করছি। একদম ক্লিনিক্যাল কেস ডিসকাশন হবে, শর্ট কেস এবং লং কেস, এবং আমরা অত্যন্ত ফরচুনেট আমাদের আজকে এই সার্বিক কেস প্রেজেন্টেশন মনিটর করার জন্য আছেন বাংলাদেশের দুইজন প্রখ্যাত ইন্টার্নিস্ট। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন প্রফেসর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি স্যার। ইসমাইল পাটোয়ারি স্যার প্রিন্সিপাল, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ এবং এক্স ডিপার্টমেন্টাল হেড, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ। এবং সাথে আছেন বাংলাদেশের মেডিসিন জগতের একজন লিজেন্ড। যদিও স্যার বলেছেন যে স্যারকে আসলে এভাবে পরিচয় করে দেওয়ার কিছু নেই, তোমার পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে আছেন প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার। প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার প্রফেসর অফ মেডিসিন, এক্স চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ মেডিসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং এক্স অনারারি সেক্রেটারি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন এবং বর্তমানে কাউন্সিলর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জন। অত্যন্ত অল্প কথাই স্যারের পরিচয় দিলাম, এর চার পরিচয় বাড়ালাম না। এবং আমাদের সাথে আজকে কেস প্রেজেন্টেশন করবেন সিলেট থেকে ডক্টর মুনা ফারজানা রাজ্জাক, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি মেডিসিন, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ, এবং ময়মনসিংহ থেকে ডক্টর উম্মে জান্নাতুল আরা জিনিয়া, আইএমও মেডিসিন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল। আমি আর কথা না বলি, আমাদের আজকের সেশনটি শুরু করার জন্য আমাদের সবার প্রিয়, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর এম এ জলিল চৌধুরী স্যারকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর এহসান। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগতম। বিশেষ করে আজকে আমার সাথে আমার সহকর্মী, আমার প্রিয় সহকর্মী অধ্যাপক ইসমাইল পাটোয়ারি এবং আমার দুজন ছাত্রী ডক্টর মুনা ফারজানা রাজ্জাক এবং ডক্টর জিনিয়া, তারা দুজন আজকে ক্লাস প্রেজেন্ট করবে। ব্যাপারটা যেটা হলো যে ক্লাসটা আমরা নেওয়ার হচ্ছে ক্লাসরুমে, যেহেতু করোনাকালীন সময়ে ক্লাসরুমে ক্লাস নেওয়ার সুযোগটা কমে গিয়েছে। আর আজকে যারা আমরা এখানে উপস্থিত জন টিচার, আমরা দুজনে আজকে এখন কর্মজগতের বাইরে আছি কিছুটা, সুতরাং আমরা এই ভার্চুয়াল প্ল্যাটফর্মেই আমরা সেই কাজটা করব। আমি আশা করবো সেটাতে যদি উপকার হয় তাইলে আমরা সেটা হয়তো চালিয়ে যেতে পারবো। আর দ্বিতীয় কথা হলো, আমি যারা আজকে পার্টিসিপেন্ট যারা আছে, আমাদের ছাত্রছাত্রী যারা আছে পার্টিসিপেন্ট, তাদেরকে রিকোয়েস্ট করবো কেসগুলা অ্যাজ ইফ যেন তোমরা কেস প্রেজেন্টেশন শুনতেছো ক্লাসে, এটা কোনো সেমিনার না, সিবি না, এটা পরীক্ষা যেভাবে হবে ঠিক পরীক্ষার আদলে এখানে হবে, কোনো সিমি প্রেজেন্টেশন না কিন্তু এটা। এবং আমাদের উদ্দেশ্য হবে পরীক্ষা তোমরা যে ভুলভ্রান্তিগুলো করো বা করার সম্ভাবনা থাকে সেগুলো সম্বন্ধে তোমাকে ধরিয়ে দেওয়া আসবে। আর তোমরা, আমি বলবো যখনই কেসটা প্রেজেন্ট করা হবে তখন তোমরা সবাই নোট করবা কেসটা কি প্রেজেন্ট করা হলো, ডায়াগনোস কি বলা হলো, কোথায় ভুল হলো, এবং তুমি কি প্রশ্ন করবা সেইগুলা তোমরা নোট করে নেবে যারা ছাত্রছাত্রী এখানে আসো আমাদের সাথে। 3টা ভাগে আমরা ভাগ করব। প্রথমে আমাদের যাবো কেস প্রেজেন্টেশনে একদম পরীক্ষার আদলে। ধরো লং কেস 18 মিনিট, 6 মিনিটে কেসটা প্রেজেন্ট করা হবে। প্রথম 6 মিনিট প্রফেসর পাটোয়ারি কোচিং করবেন, দ্বিতীয় 6 মিনিট আমি কোচিং করব। লং কেস শেষ করার পরে আমরা লং কেসটার উপর ডিসকাস করবো। এটা কিন্তু পরীক্ষার আওতার বাইরে। ক্লাসে যেভাবে ডিসকাস করি আমরা লং কেস প্রেজেন্টেশন সম্বন্ধে, প্রফেসর পারে কিছু ডিসকাস করবে, তারপর আমি কিছু ডিসকাস করবো, তোমরা শুনবা। এবং তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন তোমরা লিখে রাখবা, তোমাদের পরে সুযোগ দেওয়া হবে। এরপরে যাবো আমরা শর্ট কেসে। শর্ট কেস প্রেজেন্টেশন 2টা আছে, 2টা শর্ট কেস। একটা শর্ট কেসে মেইনলি ডিল করবেন প্রফেসর পাটোয়ারি, একটা শর্ট কেস আমি ডিল করব, কিছু ক্রসিং হবে। এবং তারপরে আমরা এই শর্ট কেসগুলোর উপরে কিন্তু আমরা কিছু ডিসকাস করবো, দুজনেই ডিসকাস করবো এইটার লো বোর্ডস গুলো নিয়ে, এবং পরীক্ষার সময় কিভাবে শর্ট কেস প্রেজেন্ট করতে হয়, কিভাবে পরীক্ষা দিতে হয় সেটা আমরা ডিসকাস করবো। করার পরে এরপর আসবে তোমাদের পালা। আমরা ডিসকাস করার পরে তোমাদের সবাইকে সুযোগ দেওয়া হবে, চ্যাট বক্সে তোমরা প্রশ্ন করবা। আমরা চেষ্টা করবো, সম্ভব চেষ্টা করবো তোমাদের প্রশ্ন উত্তর করে দেওয়ার জন্য। এই বলেই আমি প্রথমে আই রিকোয়েস্ট ডক্টর মুনা ফারজানা রাজ্জাক টু প্রেজেন্ট হার long day. Dr. Moona. Yes, sir. Thank you, sir. By 6 minutes, as you know. Yes, sir. Okay. Please.
Assalamu alaikum. I will present my case. Mrs. Rabia Begum, 62-year-old, hypertensive, non-diabetic widower, hailing from Sylhet, was admitted in our hospital on the 20th of December 2020 with the complaints of muscle weakness, muscle pain and aches associated with proximal muscle weakness of her shoulders, upper arms, and thighs for 4 months. It aggravates on exertion on movement and has caused her inability to perform her daily activities such as raising her arms above her shoulders and standing from sitting position. She also complains of swelling of her. She also complains of skin lesions for the past 1 year, initially on her chest, arms, and legs. They were initially reddish in color, gradually turning darkened, tightening, and with loss of hair. It is not aggravated on exposure to sunlight. She also complains of swelling of her body, initially in her face, which progressed to her arms, hands, lower legs, and ankles, which would not be resolved on elevation. She also complains of both wrist joint swelling with digital paresthesia. She also complains of anorexia, feeling feverish, dysphagia, oral ulcers, and dry mouth. Her dysphagia is mainly with taking solid foods and feeling of postprandial fullness. On systemic inquiry, she also complains of mild exertional dyspnea, palpitation, and dry cough, but not associated with chest pain or orthopnea. There is no history of joint pain, morning stiffness, Raynaud's phenomenon, dry eyes, pallor, limb claudication pain, any bleeding manifestations, sensory impairment, no weight changes. Her bowel and bladder habits are normal. There is no history of any trauma. She gives a history of recurrent leg edema, which used to be resolved with taking diuretic therapy. She is hypertensive, taking tablet losartan and tablet cilnidipine, but her hypertension has been uncontrolled for the past 3 months. She does not give any significant medical history, and all her family members are well with no history of similar illness. On examination of the patient appears ill-looking with mild periorbital puffiness, mildly anemic, with diffuse non-scarring scalp alopecia. There is also mild bilateral ankle edema, pitting ankle edema. Her blood pressure is 150 over 100 millimeters of mercury, pulse is 78 beats per minute of regular rhythm, JVP is not raised. Other vital signs are within normal limits. On examination of her skin, there are lesions present on her neck, on her chest, on her back, and on both surfaces of her forearms and extensor surfaces of her both lower legs. The lesions are discrete, darkened with loss of hair, with some patchy hypopigmentations on the flexor surface of her right forearm. There is also forearm edema, which extends from her mid-forearm up to her wrists, and there is also swollen both wrist joints and fingers. There is symmetrical proximal myopathy of her shoulders and upper arms, with tenderness, muscle wasting, and weakness. There are also features of median nerve entrapment of both wrists, evidenced by digital paresthesia and wasting of her both thenar and hypothenar muscles. There are also tender small joints of her hands. Mainly tender are her proximal interphalangeal joints. There is no visible joint deformities. There's also symmetrical proximal myopathy of her muscles, with wasting, weakness, and tenderness. Muscle tone is reduced,
in all her muscles, with a reduced power of 3/5 in her shoulder, upper arm, and thigh muscles. There is no sensory impairment. All other systemic examinations were found to reveal normal findings. With these complaints, she was admitted for better management. This is all about my presentation. Okay, thank you. Possibly you have finished within time. So now Professor Patwary can proceed to initiate the examination. Okay, Dr. Moona, then what's your provisional diagnosis in this case? Yes, sir. My provisional diagnosis for this case is dermatomyositis with hypertension. What are the points in favor of your diagnosis? For diagnosis of dermatomyositis, the patient has presented with symptoms of myopathy, proximal symmetrical myopathy, and also skin lesions which are present in dermatomyositis. Any points against dermatomyositis in this case? Well, yes, sir, there are some. The characteristic skin lesions that are found in dermatomyositis, meaning our Gottron's papule and heliotrope rash, are not presently found in this patient. You mentioned about the proximal muscle weakness, whether it is inflammatory in nature or mechanical in nature. It is inflammatory in nature. Whether it is inflammatory. Why it is inflammatory myopathy in this case? What are the points in favor? It is inflammatory as it is, there's muscle tenderness. It is present in the morning and it continues throughout the day. There is no relieving factor. Then why not it is a case of primary myopathy? Why not it is a case of primary myopathy? Okay, have you taken the history of any drug history which may cause proximal myopathy in this case? Yes, sir, I have. She did not admit any taking of certain drugs like statins or myopathy-inducing causing drugs. Like steroids and others and antimalarial No, drugs? sir, she did not take any steroids or anti-malarial drugs. And you mentioned about the skin lesion. Whether any photosensitivity? No, sir. The skin lesions, according to her history, she didn't give any skin rash that was associated with exposure to sunlight or light. Okay, you mentioned about the dysphagia. Why there is dysphagia in this case? Dysphagia in this patient could be due to skeletal muscle in her esophagus, esophageal dysmotility, as this condition also does cause skeletal muscle infiltration of the skeletal muscles in the esophagus. So a patient can present with esophageal dysmotility and causing dysphagia. You mentioned about you mentioned about the periorbital edema as well as there is a recurrent leg edema. How will you explain? For her periorbital edema, it could be associated with the heliotrope rash, but it wasn't specific. And her leg edema could be due to other causes as well. What are the causes that you will keep in your mind if there is a
leg edema, also there is also, you have mentioned about the edema in his upper extremities in this particular case. Other causes I would consider hypoalbuminemia and other connective tissue diseases. You mentioned about patient is hypertensive. Whether it is a primarily associated with this particular disease or it is a separate entity? Sorry, sir. You mentioned about hypertension, whether it is associated with the primary disease or it is a separate entity. It could be a separate entity, but it also can be related to dermatomyositis, as there can be involvement of the other renal vascular vessels, kidney involvement. Okay, you mentioned about the features of median nerve entrapment. Why there is median nerve entrapment in this case? In this case, it is due to the swelling of the wrist joints and infiltration of the flexor sheath. That is why there is a median nerve entrapment. Then what are the differentials would you consider in this case? Other differentials, I would like to consider rheumatoid arthritis and Rheumatoid arthritis, any more differentials? Any more differentials? What should be the more logical differentials in this case? Okay, why you took rheumatoid arthritis as your differentials in this case? Why? Whether because it meets of the criteria? She has small joint tenderness of all her hands, and there's also wrist joint tenderness. Whether it fulfills the ACR criteria of rheumatoid arthritis? Okay. No. Other differentials? Then other differentials would you consider in this case? For my other differentials, I have gotten systemic sclerosis. Yes. Any more? Another differential can be an overlap syndrome. What are the points would you consider in case of systemic sclerosis as well as overlap syndrome in this case? For systemic sclerosis, there's the rash, the tightening and edematous skin. Yes. With sclerodactyly, and there's also features of esophageal dysmotility, the dysphagia, and associated symptomatic features such as fatigue and whether there is any in her mouth, whether there is a microstomia or any beaking of the nose in this case? No, sir, there is not. That is the points I guess. And why you are consider overlap syndrome in this case? Overlap syndrome is considered as she is presenting with several features of different rheumatological diseases. So, like such as an overlap between dermatomyositis and systemic sclerosis, or dermatomyositis with rheumatoid arthritis, and also dermatomyositis with with systemic sclerosis. Okay. There are features you mentioned about the muscle tenderness. Why there is muscle tenderness in this case? Muscle tenderness is because of the myositis. Myositis. Muscle inflammation. Okay. Then what should be the primary investigations in this case for your diagnosis?
For my primary investigations, I would first like to do some routine tests, complete blood count, urinary electrolytes. I would like to do CRP, C-reactive protein level, and an ECG and a chest X-ray initially. What information will you gather from these primary investigations, which will lead to the specific or secondary investigations? On primary, in complete blood count, I would expect a high ESR to indicate an inflammatory process, or there might be an increased total count of WBC there. And if I do CRP, C-reactive protein would also be raised in an inflammatory process. Creatinine would indicate if there's any renal involvement, which would rule out renal causes for the edema. And chest X-ray to see if there's any lung infiltrates and exclude if there's any cardiomegaly to exclude heart failure. Oh. Okay, why cardiomegaly do we expect in this case? What should be the more findings in the lung tissue in either systemic sclerosis or Graves' syndrome or in dermatomyositis? The lung findings in these kinds of conditions normally interstitial lung disease, but there will be fine infiltrates. Okay, then what specific investigations would you suggest to reach your diagnosis in this case? Yeah, specific tests, I would first like to evaluate for myositis, so creatine phosphokinase. I would also like creatine phosphokinase. I would also like to do rheumatoid factor, ANA, and also I would like to do some specific tests for skin biopsy and skeletal muscle biopsy to confirm the diagnosis of dermatomyositis. I say, what do you expect if you do the ANA in this case? ANA, if I do ANA, it will be raised. ANA levels will be raised. What are the other conditions where ANA will be raised? Other conditions of ANA are SLE, systemic sclerosis, Sjogren's syndrome, rheumatoid arthritis, dermatomyositis. Okay, if you do the skin and muscle biopsy, what should be the what do you expect or specific findings in this case for your diagnosis? On skin biopsy, I would expect the epidermal atrophy and infiltration of collagen fibers with inflammatory cell infiltrates. On muscle biopsy, I expect chronic inflammatory cell infiltrates with of muscle fibers. Specifically, there will be perivascular infiltration of chronic inflammatory cells. Okay, you also suggest CPK. What would be the what do you expect in CPK? CPK is a creatine phosphokinase. It is a muscle enzyme, so it should be raised in the cases of myositis, or even in. If CPK is raised, what are the other conditions would you consider where there will be raised CPK? Other conditions of raised CPK, the other inflammatory myopathies, or other myelitis, or traumatic muscle injury. Okay, you are also considering overlap syndrome. Then what further investigations would you suggest in this case? For overlap syndrome, I would like to do an ENA profile. Extractable nuclear antigen. Yes, what do you expect in ENA profile? In this ENA profile, they will come which specific antibodies are present for which connective tissue is present, the ENA profile antibody.
like if you suspect it, if it is a case of mixed connective tissue disease, which antibody will be raised in this case? In mixed connective tissue, the antibody will be anti-U1-RNP, ribonucleoprotein. Okay, you also mentioned, say, there is a okay, then I am requesting Professor M.A. Jalil Chowdhury to proceed further. Thank you, Dr. Moona. Yes, sir. The patient with hypertensive, which antidiabetic drug will be will choose for her, and why? For this patient, yes, For this for this patient. patient, I would prefer an ACE inhibitor. Why? Why there is preference for ACE inhibitor? Is there a reason? Because it would help. It reduces the GFR to prevent. Is there any benefit of renal, calcium channel blocker in this case? Is there any benefit of calcium channel blocker in this case? Would there be any benefit? In this, no, sir. Okay. No, okay. Oh, thank you. Coming to diagnosis, is it a single diagnosis or a combination of few diseases here? What do you think? Is it a pure, as you mentioned, dermatomyositis, or this is a case of clinically is case of dermatomyositis, combination of polymyositis, or adult SLE, or rheumatoid arthritis? Which one you consider? Pure single diagnosis or a combination? Whatever you mentioned, maybe overlap, maybe MCTD. Which one you like to prefer? Which diagnosis you prefer? I would like to consider an overlap syndrome until full evaluation. Why you put the diagnosis of initial dermatomyositis? If this is overlap syndrome, initially you should okay, no problem. How will you evaluate dysphagia for her dysphagia? How can you evaluate? To evaluate dysphagia, I would like to do endoscopy of upper GIT, and also we can do a barium swallow. What do you expect in this patient in upper GI endoscopy? What do you expect? In endoscopy, it might be normal results, as it is skeletal muscle. It is to exclude other causes of dysphagia. No, you should diagnose dysphagia in this case. First, you will diagnose, then you will exclude. Yes, no? Okay. So, what further investigation you will do for her to evaluate dysphagia? It's a barium swallow. Barium swallow. Is there a specific position for doing barium swallow? Do you know which position it is? Is it lying condition or erect posture? In erect posture. Why? It is to allow the dye to pass downwards. Normally, in which position we do barium swallow? In a not dermatomyositis polymyositis. In which position we do barium swallow? Erect posture. Okay. So, why there is dry mouth in this patient? You mentioned there is dry mouth. Why? Yes, why there is dry mouth? Dry mouth, it could be due to lack of saliva production, sir. Salivary gland problem. Lack of saliva. Is there any other reason? Or can you put any diagnosis for this dry mouth here? There could be another diagnostic explanation as Sjogren's syndrome. Sjogren's syndrome. So any other features of secondary Sjogren's syndrome here, except in dry mouth? Dry mouth. The only other feature I had was the esophageal dysphagia. Nothing else. Nothing else. What is about tear? No, sir. Her tear production. Her tear productions was normal. Is normal. Okay. Why there is edema, generalized edema in this case? How can you explain edema? She has got generalized edema, including hands. So, what is the possible explanation for edema of this patient?
Do you hear me? Can you hear me? Yes, sir, I do. Yes, Why sir, I there is can hear you. edema? General Any edema? Um, What is the possible explanation? I don't. Okay, no problem. I'm not No sure. problem. No problem. Okay. What are the points you will cover during counseling of this patient? If she asks what is your my fate, if she asks regarding prognosis, what are the points you will cover regarding counseling of this patient, regarding prognosis, regarding fate, regarding ultimate fate of this patient? How will you counsel the Okay, patient? yes, sir. Well, during counseling, I would first explain to the patient her condition in terms she can understand, that it is an autoimmune disorder, an immune disorder. And Do you think that there will patient be understand some. what is immune, what is autoimmune? Do you think that patient understand No, what is immune and what is autoimmune? no, sir. You say it a defense system In this case, attacking her body. the case is in front of you. The case is in front of you. Okay. That it is a condition that affects her skin and connective tissues. And Do you think that it, patient understand what is connective tissue disease? Do you think that patient's party will understand connective tissue disease? no, sir. So what are the other points you will consider during counseling of the patient? Is it a curable disease? Is it a curable No, disease? sir. No, Is sir. there a cure for the patient? Is there a specific cure for the patient? There is no specific cure. Specific cure. So, see, It it is is a main point. yes. Okay, so, ladies and gentlemen, my dear students who are observing the case presentation, these are the few examples of the questions. Thank you, Dr. Moona. These are the examples of few questions that are mainly asked during examination. There may be many other questions. Professor Patwary has asked many questions. I have asked a few questions only. So these are the way we took the examinations. So now we will proceed for. Thank you, Dr. Moona. Now we will proceed for discussion the case. আমি প্রথম ডিসকাশন শুরু করি। এটা আউট অফ দ্য এক্সামিনেশন। আমরা ক্লাসে যেভাবে ক্লাস দিতাম সেই আদলেই আমরা কেসে ডিসকাস করব। আমি করার পরে প্রফেসর পাটওয়ারি এরপরে আরো কিছু অ্যাড করবেন। প্রথমে আমি বলে নিই যে এখন যে পরীক্ষাটা হচ্ছে বিশেষ করে এফসিবিএসএ এবং এমডিতে এখন অবজার্ভ এবং স্ট্রাকচার হচ্ছে না। তোমাদের কেস দিয়ে দেওয়া হয়, তোমরা কেসগুলো দেখো, দেখার পরে আমরা যাই যে আমরা বলি যে তোমরা কেসটা প্রেজেন্ট করো, আজকে যেভাবে প্রেজেন্ট করা হলো। কিন্তু কোনো এক সময় আসবে যে ইট উইল বি অবজার্ভ এন্ড স্ট্রাকচার। তার মানে তুমি যখন হিস্ট্রি নেবা, এক্সামিনার উইল সিট ডাউন বিসাইড ইউ। তুমি কিভাবে কথা বলছো, কিভাবে এক্সামিন করতেছো, এক্সামিনার দেখবে এবং নোট ডাউন করবেন। তবে এটা যে তুমি তো হচ্ছে না, অদিন পর্যন্ত আগের নিয়মে হবে, তোমরা হিস্ট্রি নেবা, আমরা দেয়া। সুতরাং এখানে কিন্তু অবজার্ভ স্ট্রাকচার না থাকার কারণেই আমরা হিস্ট্রি টেকিংটা এখানে দেখাতে পারতেছি না। আমরা এটা কিন্তু আর্ট, একটা হিস্ট্রি টেকিং একটা আর্ট, এটা এখানে আলোচনার সুযোগ নাই। করতাম যেমন আমরা যখন ক্লাস নেই, আমরা যখন আগে আমি প্রফেসর পাটওয়ারির ক্লাস ছিল বা এখনো সে হয়তো নেই, আমরা বসতাম, তোমরা হিস্ট্রি নিতাম, আমরা অবজার্ভ করতাম এবং তারপর বলতাম যে তুমি যে হিস্ট্রি নিচ্ছ এইভাবে নিলে ভালো হইতো। কিন্তু এই পার্টটা এখানে সম্ভব না, থিওরিক্যালি বলে লাভ নেই। এটা আরেক দিন হয়তো আমরা পড়বো, আরেকটা ক্লাস নেবো। আমরা একজন হিস্ট্রি নেবা, আমি শুনবো, তারপর হিস্ট্রি কিভাবে ভুল করছো হিস্ট্রি নেওয়াটা, সেটা তখন আরেকটা ক্লাস হবে। আজকে আপাতত বলবো যে কেস প্রেজেন্টেশন। Case presentation, it is better to speak in English totally, as Dr. Moona said. সুন্দর প্রেজেন্ট করছে সে, তাই বলো। এই জন্যই যারা ইংলিশ মিডিয়াম থেকে আসে তারা কেস প্রেজেন্ট ভালো করে, কোনো সন্দেহ নাই, এবং তাদের প্রেজেন্ট খুব ভালো হয়। এক নাম্বার, না হলে সেটা অর্থ করতে হবে, কারণ অনেক সময় বিদেশি এক্সামিনার থাকে, তো সেই জন্যই সমস্যা হয়। এই জন্য প্রথম কথা হলো একটা। দ্বিতীয় কথা হলো কেস প্রেজেন্টেশনের সময় চেষ্টা করবা উইদিন 6 মিনিট শেষ করার জন্য, নাহলে কিন্তু পরে সময় কমে যাবে, এবং এটা রিহার্সাল দিতে হবে, আগে করে নিতে হবে, মনে ডিড ইট প্রপারলি। আরেকটা জিনিস, কেস প্রেজেন্টেশনের সময় কেস প্রেজেন্ট এমনভাবে করবা যেন এক্সামিনে বুঝতে পারে হোয়াট ইজ ইন হুইচ ইউ আর মুভিং, হোয়াট ইজ দ্য আলটিমেট ডাইরেক্ট। তুমি ডাইরেক্ট না বললেও কিন্তু এক্সামিনে বুঝবে তুমি কি বলতে চাচ্ছ। যদি বলে এক্সামিনার কি বলছে আবার বলো তো একটু, তাহলে বুঝবে যে উনি কিছু বোঝে নাই। যদি কেউ গান গায়, আমি যে পরে আমি তখন বলতাম, যদি কেউ গান গায়
যদি বলতো এই কি গান গেলে এটা, রবীন্দ্র সঙ্গীত গেলে নজরুল সঙ্গীত গেলাম, তাহলে হয় তুমি যে গান গাইছো কোনো গানে হয় নাই, অথবা যিনি গান শুনছেন উনি গান বোঝেন না। তো এইখানে এক্সামিনার কিছু বোঝেন না, এইভাবে কোনোদিন এক্সামিনারকে আন্ডারস্ট্যান্ড করতে নাই। এক্সামিনার অনেক পাকা, অনেক অনেক সিনিয়র টিচার তারা থাকে, তারা বোঝেন না, এই কথা বলা যাবে না। তার মানে কি হলো, তুমি যে প্রেজেন্ট করছো তোমার প্রেজেন্টটা হয় নাই, তার মানে তুমি যে প্রেজেন্ট করতো তোমার প্রেজেন্টটা হয় নাই, উনি বোঝেন নাই কিছু, তখন বুঝবা যে সমস্যা হয়ে গেছে। তার মানে তুমি এমন কেসটা প্রেজেন্ট করবা প্রথম থেকে শেষ পর্যন্ত 6 মিনিটের ভিতরে, যেন পরে উনি বুঝতে পারেন যে উনি কিনা বলে ডায়াগনোসিসটা কি বলতে চাচ্ছ, এগুলো একটা জিনিস। দ্বিতীয় কথা হলো এই কিনা বলে নো কথা কম বলার চেষ্টা করবা। অনেক সময় সাম নেগেটিভ পয়েন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন পজিটিভ পয়েন্ট, ঠিক আছে, কিন্তু বেশি নো বলার চেষ্টা করবে। বেশি নো বললে এক্সামে বিরক্ত হয়ে যায়, নো যত কম বলা যায়, তবে ইম্পর্টেন্ট নো থাকলে অবশ্যই অবশ্যই বলতে হবে। তারপর কতগুলো জিনিস তোমরা বলো যেগুলো আমাদেরকে বিরক্ত উৎপন্ন করে, যেমন she does not give any history of similar illness in the family। তার কোনো অর্থ আছে এটা? আমরা ফ্যামিলিস্টি কেন নেই? নেক্সট তোমাকে তখন প্রশ্ন করবে যে ফ্যামিলিস্টি কেন নিছো? তুমি কি মনে করো স্ক্লেরোডার্মা, পিএসএস, এগুলো ফ্যামিলিয়াল ডিজিজ? তো যদি বলো হ্যাঁ ফ্যামিলিয়াল, তাহলে জিজ্ঞাসা করো এটার মোড অফ ইনহেরিটেন্স কি, এইসব কথাবার্তা বলবে যেগুলো তুমি পারবে না। সুতরাং ফ্যামিলিস্টি বলতে হলে অর্থ মিনিং, তুমি যা বলবা এটা একটা পোস্টগ্রেড পরীক্ষা, তুমি যা বলবা এমন কথা বলবা যে অর্থ বহন করে, অর্থবিহীন কথা বলবা না। ডক্টর মুনা বলে নাই, অনেকে বলে স্যার সোশিও ইকোনমিক কন্ডিশন পুয়ার, তো নেক্সট প্রশ্ন করবে হাউ ডিড ইউ ক্লাসিফাই সোশিও কন্ডিশন, তখন তো কিছু বলতে পারবো না তুমি, কারণ তুমি তো সেভাবে বলো নাই, তুমি এটা মিন করো নাই, এটা কেন বলতে গেছো তুমি? তুমি বলতে আমি কি বলবো, কারণ সোশিও কন্ডিশন তুমি তো তাকে সেইভাবে ক্লাসিফাই করা হয়নি, কারণ সোশিও কন্ডিশন ক্লাসিফিকেশন অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, সেইভাবে তুমি করো নাই, বলো নাই, এগুলো কথা বলবা না। তারপর তুমি হয়তো বলতে পারো তার অকুপেশন কি, সেটা ঠিক আছে, তাইলে আমরা বুঝে নেবো তা কি বলতে চাচ্ছ, সেগুলো বলবা। তারপর কিনা বলে এরপরে যখন আচ্ছা, এরপরে আমি যেটা নিয়ে মেইন কথা বলে ডায়াগনোস বলার সময় দিস ইম্পর্টেন্ট, কারণ তোমার পরীক্ষা শুরু হবে কিন্তু ডায়াগনোস থেকে। প্রথম এক্সামিনার প্রথম কোশ্চেনটা করবে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। আমি যে জিনিসটা বরাবরই বলে আসছি, এটা আমার একটা মডেল, প্রফেসর পাটওয়ারি আমার সাথে পরে অ্যাড করবে বা ইয়া করবে। ডায়াগনোস বলার অনেকগুলা মডেল আছে আমার কাছে। একটা হলো যে তোমার কাছে ডায়াগনোসিস একটাই মনে হয়, যেমন এখানে সে বলছে তার কাছে মনে হয়েছে ডার্মাটোমাইসিটিস, সুতরাং স্যার মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস ডার্মাটোমাইসিটিস, ফুল স্টপ। উইথ হাইপারটেনশন বলতে পারো, সমস্যা নেই, ফুল স্টপ। এখানে তাহলে একটা মডেল 1 যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস একটাই। ক্লিনিক্যাল বলো, আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস বললে সুন্দর, প্রফেশনাল ডায়াগনোসিস বলতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো ভেরিয়েশন খুব বেশি নেই। বা যদি এক্সামিনার এখন অবশ্য এক্সামিনার এইভাবে জিজ্ঞাসা করে না, বলে যে হোয়াট ইউ থিঙ্ক অফ ইউর কেস, তুমি কেস হলে কি ভাবছো তোমার, তখন তুমি বলবো স্যার মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আর যদি স্পেসিফিক বলে হোয়াট দ্য প্রফেশনাল ডায়াগনোসিস, দেন ইউ উইল অ্যান্সার এজ এ প্রফেশনাল ডায়াগনোসিস। বা এখন কোন এক্সামিনাররা ওইভাবে প্রশ্ন করে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর পেশেন্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর কেস, তখন বলবো যে আই থিঙ্ক, তখন এভাবে বলবা আই থিঙ্ক দিস ইজ কুড বি এ কেস অফ এই, কি বলবা সেটা। মডেল 1 হলো যে ডায়াগনোসিস, সিঙ্গেল ডায়াগনোসিস, আমার কাছে আর কিছু মনে হচ্ছে না, কালাজ্বর, আমার কাছে কালাজ্বর স্যার কিছু মনে হয় না, দিস ইজ এ কেস অফ কালাজ্বর, মাই ক্লিনিক্যাল ইজ কালাজ্বর। অথবা যদি উনি বলেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর পেশেন্ট, তখন তুমি বলবা যে আই থিঙ্ক দিস কুড বি কেস অফ কালাজ্বর। তার মানে তুমি ডায়াগনোসিস শব্দের উচ্চারণ করো নাই, উনি যেভাবে প্রশ্ন করে তুমি সেই উত্তর দিও ওনাকে। এইগুলো একটা। দ্বিতীয় হলো তোমরা এই জিনিসটা অনেকে ভুল করে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। হোয়াট ইজ ডায়াগনোসিস অ্যান্ড হোয়াট ডু মিন বাই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? ডায়াগনোসিস কথা সহজ বাংলা অর্থ হলো এই এত কিছু শোনার পরে এইটার সময় তোমার কি মনে হয় রোগীরা কি হয়েছে। আচ্ছা, প্রেজেন্টেশন আমি এটা কথা ভুলে গেছি, প্রেজেন্টেশন সবসময় হাইলাইট করবা এইবার রোগীটা কেন ভর্তি হয়েছে, তার অনেক ঘটনা থাকতে পারে, অনেক ঘটনা থাকতে পারে, কিন্তু এইবার সে কেন ভর্তি হয়েছে এই কথাটা কিন্তু এক জায়গায় ভালো করে আমাদেরকে হাইলাইট করে দেখাইতে হবে। কথা বলছে এরপর যাই কিছু বলো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এরপর ডায়াগনোসিস আসো। ধরো একটা রোগীর এই রোগীটা মনে করো ডার্মাটোমাইসিটিস আছে, তারপর ডায়াবেটিস আছে। ডায়াবেটিস কি ডার্মাটোমাইসিটিস ডিফারেন্ট ডায়াগনোসিস? নো। এই রোগীর ডার্মাটোমাইসিটিস হাইপারটেনশন আছে, হাইপারটেনশন কি এই পেশেন্টের ডিফারেন্ট ডায়াগনোসিস? ডিফারেন্ট না। ডিফারেন্সিয়াল মানে ওইটার মতো আর কি হইতে পারে, ডায়াগনোসিস মানে রোগীটা কি হয়েছে
আর ডিফারেন্সিয়াল মানে এর আর কি হইতে পারে, যেমন মনে হয় একটা রোগী মনে হয় তোমার কাছে অ্যাজমা মনে হচ্ছে, আর কি হইতে পারে, সিবিডি হইতে পারে, এর মিল কাছাকাছি মিল থাকা লাগবে, এটাকে বলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। কিন্তু এটার মতো না অন্য একটা, সেটা হলো কোমরবিডিটিস বা সেকেন্ডারি আমরা অবশ্যই ক্লিনিকে আমরা ইউজ করি না, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলোর সাথে যেগুলো থাকবে সেগুলো কোমরবিডিটিস, এগুলোকে অ্যান্ড বা উইথ দিয়ে দিবা। তবে তিনটে শব্দ, একটা ডায়াগনোসিস, একটা ডিফারেন্সিয়াস, একটা কোমরবিডিটিস। কোমরবিডিটিস সবসময় অ্যান্ড বা উইথ যোগ করে দিবা। যেমন ও বলছে, যেটা ভালোই বলছে সে, যে দিস ইজ কেস অফ ডারমাটোমাইসিস উইথ হাইপারটেনশন, ঠিক আছে। এটা তার মানে তার ডায়াগনোসিস হলো ডারমাটোমাইসিস, হাইপারটেনশন হলো তার কোমরবিডিটিস, এটা ঠিক আছে, এভাবে বলবা। কিন্তু যেমন মনে এই পাশে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা ডিফারেন্সিয়াল না, কিন্তু এটা হলো ওইভাবে হবে, এটা হলো ওইটা কম্বিনেশন। যেমন সে যে একটু আগে ওভারল্যাপ সিনড্রোম বললো, এটা হলো ওইটার সাথে পার্ট, এটা সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস এটাতে আসে না খুব বেশি, কারণ সিমিলারিটিস নাই খুব বেশি, যদি জয়েন্ট পেন আছে। আচ্ছা, আমি প্রাইমারি ডায়াগনোসিসের কথা বলছি। প্রাইমারি ডায়াগনোসিস মানে একটা হলো যে সিঙ্গেল ডায়াগনোসিস, তাহলে আমি বলবো দিস ইজ এ কেস অফ ডারমাটোমাইসিস স্যার, ফুল স্টপ। আচ্ছা, এরপরে মডেল 2, তোমার কাছে ডারমাটোমাইসিস মনে হচ্ছে, পলিমাইসিস মনে হচ্ছে, ইউ ক্যান ডিফারেন্সিয়েট 50-50 মনে হচ্ছে। তখন বলবা স্যার, আই হ্যাভ গট 2 diagnosis in my mind. Either it could be case of dermatomyositis or it could be case of polymyositis, সমান সমান। জ্বর নিয়ে আসলো, 7 দিনের জ্বর, একবার মনে হয় ম্যালেরিয়া, আবার কালা জ্বর হইতে পারে, ভাইরাল ফিভার হইতে পারে, তুই বুঝতেছ না, কোনো সমস্যা নাই। তুই হলো স্যার, ইট কুড বি কেজ অফ ম্যালেরিয়া অর ইট কুড বি কেজ অফ ভাইরাল ফিভার, সমান সমান 50-50 চান্স। কিন্তু আবার 50-50 ঠিক হওয়া লাগবে আবার। এগুলো মডেল 2। মডেল 3 হইলো তুমি ডায়াগনোসিস বুঝতেছ না, মানে সিঙ্গেল ডায়াগনোসিস দেওয়া সম্ভব না। তখন বলবা স্যার, উইথ দিস ক্লিনিক্যাল সিনারিও আই ক্যান নট রিচ এ সিঙ্গেল ডায়াগনোসিস, বাট হাউএভার আই হ্যাভ গট সাম ডিফারেন্সিয়ালস ইন মাই মাইন্ড। তো তখন বলবে কি কি, বলছে আমার কাছে মনে হচ্ছে এটা ডারমাটোমাইসিস হইতে পারে, ইট ক্যান বি কেজ অফ পলিমাইসিস, ইট ক্যান বি কেজ অফ অ্যাসিডি। ফর এক্সাম্পল, এটা আমি এক্সাম্পল দিচ্ছি, কারণ পরীক্ষায় কেস ভুল করে কেউ ফেল করেনি কোনো সময়, বরং কারেক্ট ডায়াগনোসিস করে অনেকে ফেল করে। আমরা দেখবো তুমি তোমার প্রসিডিউর ঠিক আছে কিনা, তোমার প্রেজেন্ট ঠিক আছে কিনা, তোমার অ্যাপ্রোচ ঠিক আছে কিনা, whether you are able to diagnose the case, whether you would be a safe physician for the society, এটা আমরা দেখবো। ভুল তো আমার হইতে পারে, অনেকের ভুল হয়, কিন্তু ভুলটা তুমি সোজাতে পারছো, ভুলটা তুমি বোঝো কিনা, এটা হলো টিচাররা দেখে এখানে। সুতরাং যদি বুঝতে না পারো, বলবা স্যার আই ক্যান, তো এরকম কেস খুব কম দেওয়া হয়। তারপরে আমি বলবো স্যার, আই ক্যান নট উইথ দিস ক্লিনিক্যাল সিনারিও আই ক্যান নট রিচ এ সিঙ্গেল ডায়াগনোসিস, স্যার হাউএভার আই হ্যাভ গট সাম ডিফারেন্সিয়াল ইন মাই মাইন্ড। তখন 2-3টা ডিফারেন্স বললাম। তখন এক্সামিনে বলবে যে হুইচ ওয়ান টপ পাস্ট, টপ, এই তিনটে তোমার কোনটা মনে হয়। তখন তুমি হয়তো বলবা স্যার, যদি মনে করো একটা বলবা, তো একটা বলবা, বা এখানেও ফাঁদে পা দিবা না, তখন বলবা স্যার 3টে ভিতরে আমার কাছে মনে হয় স্যার আইদার ডারমাটোমাইসিস অর পলিমাইসিস, 3টা বাদ দিয়ে দিবা। তখন বলে 2টা ভিতরে কোনটা বেশি মনে হয়, তখন আস্তে আস্তে আগাবা। কারণ তুমি যদি প্রথমে ডারমাটোমাইসিস বলো, তুমি বলবে যে হয়, তুমি এই যে একটু কাছে বললা, তুমি প্রথমটা এই যে বললা ডারমাটোমাইসিস ডক্টর মুনা, পরে যখন আমি বললাম তখন তুমি বললে স্যার এমসিডি হইতে পারে, তার মানে তুমি তোমার ডায়াগনোসিস স্টিক করতে পারো নাই, এটা কিন্তু পরীক্ষার জন্য ভালো না। কথা বলছো না, যে তোমাকে প্রথমে বলা হয়েছিল স্যার ইট কুড বি কেস অফ সিঙ্গেল ডায়াগনোসিস অফ ডারমাটোমাইসিস অর ইট ক্যান বি কেস অফ ওভারল্যাপ, অথবা প্রথমে বলতে পারতা স্যার আই থিঙ্ক দিস কুড বি কেস অফ ওভারল্যাপ কম্বিনেশন অফ এই 3টা, তাহলে প্রথম হয়ে যেত। কিন্তু প্রথম ডায়াগনোসিস বলার পরে এক্সামিনে বললো এটা হইলে কেমন হইতো, তুমি বলো স্যার এটাই হইতে পারে স্যার, তখন তো তুমি ফেল করলা, আর তোমার ডায়াগনোসিস তুমি স্টিক করলা না। সুতরাং ডায়াগনোসিস বলার সময় সব জানি, তোমাদের সময় দেওয়া হয় প্রচুর। সুতরাং ডায়াগনোসিস এবং ডায়াগনোসিস চেষ্টা করা কমপ্লিট বলার জন্য। তোমার নাম হলো ডক্টর মুনা ফারজানা রাজ্জাক, আর তোমাকে যদি বলে ডক্টর রাজ্জাক, তো তুমি তো ইয়েস স্যার বলবা না, কারণ তোমার নাম রাজ্জাক না। তোমাকে যদি বলে যে ফারজানা, এখানে অনেক ফারজানা থাকতে পারে। তোমাকে বলে যে ডক্টর মুনা বলো, এখানে মুনা অনেক থাকতে পারে। তবে যখন বলা হবে ডক্টর মুনা ফারজানা রাজ্জাক, তখন স্পেসিফিক একজনকে মিন করতেছি। সুতরাং ডায়াগনোসিসটা বলার সময় কিন্তু সুন্দর করে ডায়াগনোসিসটা বলতে হবে, এবং এটা কিন্তু কেস প্রেজেন্টেশন যদি সুন্দর হয় এবং ডায়াগনোসিস সুন্দর হয়, তাহলে কিন্তু পরীক্ষার মোর দ্যান 50% কিন্তু তোমার পরীক্ষা হয়ে যায়, কিন্তু এরপরে ইজি হয়ে যায়। আর যদি প্রেজেন্টেশনটা খারাপ হয় এবং ডায়াগনোসিসটা ঠিক মতো না হয়, এরপরে কিন্তু আর ডিসকাশন আগাইতে পারে না।
তখন এক্সামিনাররাও উল্টাপাল্টা প্রশ্ন করা শুরু করে, তোমরাও উল্টাপাল্টা জবাব দেওয়া শুরু করো, সমস্যা হয়ে যায়। সুতরাং কিন্তু এই জায়গাটা তোমরা একটু সাবধানে থাকার চেষ্টা করবো। তাহলে একটা হলো 3টা মডেল, যে কোনো একটা, আইদার সিঙ্গেল ডায়াগনোসিস or 52 diagnosis, or I cannot disease single diagnosis, I have got some differentials, সাথে কোমোবিডিটিস। কোনো সময় কোমোবিডিটি ডিডি ফেলবে না। ডায়াগনোসিস মানে এত কিছু করার পরে রোগীটা কি হয়েছে বলে আমার কাছে মনে হয়, আর ডিডি মানে আর কি হইতে পারে রোগীটার, এটা ছাড়া আর কি মনে হয় তোমার কাছে, এই হলো ডিডি। আর হলো কোমোবিডিটিস হলো আলাদা জিনিস, সেটা এন দিয়া বা উইথ দিয়া যোগ, এন মানে তর্ক আছে, এন বলবা উইথ বলবা, একটা এটা নিয়ে সমস্যা খুব বেশি হয় না, এন বলবা। এবং সবসময় কিন্তু সবগুলো জিনিস বলার চেষ্টা করবা। তবে কমপ্লিকেশন অনেক সময় না বললে হয়, যেমন ডায়াবেটিস উইথ কমপ্লিকেশন সবগুলো অনেকে বলে, স্যার ডায়াবেটিস উইথ রেটিনোপ্যাথি, ডায়াবেটিস উইথ পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়াবেটিস উইথ ইম্পোটেন্সি, অনেকে বলে এটা। তো ওইটা যদি বলো এবার স্যার ডায়াবেটিস উইথ কমপ্লিকেশন, তাইলেই কভার হয়ে যায় যদি বেশি কমপ্লিকেশন থাকে। আর দুই একটা কমপ্লিকেশন থাকে তাই বলো স্যার ডায়াবেটিস উইথ পেরিফেরাল নিউরোপ্যাথি, দুই একটা কমপ্লিকেশন এইভাবে বলতে পারো, এটা কোনো সমস্যা হয় না। এবং চেষ্টা করবা কমপ্লিট ডায়াগনোসিস দেওয়ার জন্য, কোনো কোমোবিডিটির জন্য বাদ না পড়ে। কারণ যেমন মনে করো একটা রোগীর মনে করো অ্যাজমা আছে, তার ওবেসিটি আছে, তুমি কি মনে করো অ্যাজমা বললে পাস করবা তুমি? ওবেসিটি কি ডায়াগনোসিস না? ওবেসিটি ডায়াগনোসিস না, ওবেসিটি বিরাট একটা চ্যাপ্টার। তুমি যদি শুধু অ্যাজমা বলে বসে থাকো আর ওবেসিটি বললা না, তখন 50% কভার করলা তুমি। শুধু বি কেয়ার of the other comorbid condition, it should be included in the diagnosis, it should be included in the investigation, it should be included in the management. এটা এখানের জন্য প্রযোজ্য, এটার জন্য প্রযোজ্য। আমার মনে হয় প্রফেসর পাটওয়ারি এই লং কেস সম্বন্ধে একটু টিপস দাও, তারপর আমরা শর্ট কেস যাবো। না প্রফেসর চৌধুরী স্যার, তোমার নোট রাখো, তোমাদেরকে চ্যাট বক্সে সুযোগ দেওয়া হবে, আমরা জবাব দেবো। এবং প্রফেসর পাটওয়ারি একটু টিপস দেবে রিগার্ডিং লং কেস। রাইট, আমি প্রথমে প্রফেসর চৌধুরী স্যারকে খুব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এই বিশেষভাবে আমাদের স্টুডেন্টরা যে ভুলগুলো করেন সেগুলো সম্বন্ধে ডিটেলস বলার জন্য। এখানে মোনার প্রেজেন্টেশন আজকে টাইমলি হয়েছে, তবে কিছু কিছু জিনিস আমার মনে হয় আরেকটু ক্লিয়ার করলে ভালো হবে। যেমন এখানে মেইন যে তার কমপ্লেইন গুলো, একটা হচ্ছে মাসেল পেইন এন্ড উইকনেস, স্কিন লেশনস এবং একটা এডেমা। তা এখানে মাসেল পেইন এবং উইকনেস যেগুলো সে বলেছে সেটা মোটামুটি সে ভালোই প্রেজেন্ট করেছে। তো এখানে আদার কজ যেগুলো আছে সেগুলো আমাদের এক্সক্লুশনের জন্য সেটা মনে রাখতে হবে, যেটা নট যে প্রক্সিমাল মাসেল উইকনেস শুধু ডার্মাটোমায়োসাইটিস বা মায়োসাইটিসে হচ্ছে না, এখানে অন্যান্য ডিজিজ গুলোতে হচ্ছে, ওইটা সেগুলোকে আমাদের এখানে একটু পয়েন্ট আউট করতে হবে। স্কিন লেশন যেটা বলেছে যে টিপিক্যাল যে স্কিন লেশন যেটা থাকার কথা সেটা এখানে নাই, কেন নাই সেটাও এখানে বলতে হবে, যেহেতু কমপ্লেক্সনের একটা ব্যাপার আছে। তাছাড়া আদার ডিফারেন্সিয়ালস আমি যেটা কনসিডার করি, যেমন একটা এসএলই যদি থাকে অথবা অন্য যেগুলোতে ফটোসেনসিটিভিটি হয় অথবা স্কিন লেশন হয়, সেই জিনিসগুলোকে এখানে একটু এক্সক্লুড করতে হবে। সাথে সাথে সোয়েলিং এর যে পোর্শনটা আছে, এই তিনটাই তো মেইন কমপ্লেইন, সেটা সম্বন্ধে আমাদেরকে একটু ডিটেলস এখানে বলা লাগবে। আর ডার্মাটোমায়োসাইটিস বা মায়োসাইটিস একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যালিগন্যান্সি, যে এক্সটার্নাল ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল ম্যালিগন্যান্সি, সে সম্পর্কে এখানে আরেকটু ক্লিয়ার থাকা লাগবে। বিশেষভাবে কোনো ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে কিনা, গাট ম্যালিগন্যান্সি আছে কিনা, ফিমেল পেশেন্ট তার কোনো ওভারিয়ান কিছু আছে কিনা, সে সম্বন্ধে কিছুটা এখানে আমাদের মানে দিতে হবে, কিছু বলতে হবে। এছাড়া আমাদের বিশেষভাবে এখানে যে আদার যে ফিচার্স গুলো, সে মিডিয়ান নার্ভ এন্ট্রাপমেন্টের কথা বলেছে, সেটা সাধারণত এখানেও হতে পারে, সে সিস্টেমিক স্ক্লেরোসিসও হতে পারে, সেই জিনিসগুলোকে এখানে আমাদের বলা লাগবে। আর এখানে একটা জিনিস, যেমন এখানে যেটা বললো যে ডিসপেজিয়া ইভ্যালুয়েশনে বেরিয়াম সলভ কোন পজিশনে আমরা করবো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বিশেষভাবে আমরা মর্টিলিটিটা দেখি, সেটা আমাদের পজিশনটাকে একটু জাস্ট ওই যে জলিল ভাই বলেছেন যে সেটা নট অনলি আপরাইট পজিশনটা ট্রেন্ডেল নাম্বার করে দিতে হবে, যে ওখানে মোটিলিটি গুলো ঠিক মতো হচ্ছে কিনা, সেই জিনিসটা আমাদের এখানে লাগবে। এই জন্য এই জিনিসগুলোকে একটু খেয়াল করতে হবে। এছাড়া ড্রাগ হিস্ট্রিটাও এখানে ইম্পর্টেন্ট। কিছু কিছু ড্রাগ আছে যেখানে সাধারণত মানে লেগ এডেমা করতে পারে, সিস্টেমিক মানে ফাইব্রোসিস করতে পারে, সেগুলোকে ড্রাগ হিস্ট্রিতে এক্সক্লুড করা লাগবে। বাকি পয়েন্টগুলো তো জলিল ভাই খুব সুন্দরভাবে বলেছেন। তা আমার মনে হয় এই টিপস গুলো যদি আমরা
ঠিক মতো যদি ফলো করি তাহলে আমাদের কেস প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে। তারপর ওভারঅল আমি বলবো যে মোনার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে। ঠিক অনেক আছে। ধন্যবাদ। Thank you. Thank you. Now we are going for short case discussion. Now I will request Dr. Zinnia. Zinnia, you will present findings of abdominal examination as a short case to Professor Ismail Patwary. You tell the findings of examination of abdomen Findings of to Professor Patwary. তোমার সাউন্ড বোধহয় শোনা যাচ্ছে না, জোরে বলো। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে। হ্যাঁ, বলুন। After greeting, introducing myself with permission and proper exposure, I have examined the abdomen of 52 years old man from his right side. Abdomen shape of the abdomen is normal. Umbilicus is centrally present, inverted, vertically slitted. Flanks are not full. No visible peristalsis, impulsation, scar mark, or any engorged vein. Hair distribution is normal. Hernial orifice is intact. On palpation, there is no local rise of temperature. Abdomen is soft, non-tender. There is an intra-abdominal mass in epigastric region, which is about 10 into 8 centimeter in size, irregular in shape, surface and margin, firm to hard in consistency, not pulsatile, fixed with underlying structure, but free from overlying skin, not moves with respiration, and get above the swelling is possible. Right lobe of the liver is enlarged, about 6 centimeter from right costal margin, along with right mid-clavicular line. Surface is irregular, non-tender, hard in consistency, margin irregular. Upper border of liver dullness present in right fifth intercostal space. Liver span is 17 centimeter. No hepatic bruit or rub. Spleen, kidney, urinary bladder, and paraaortic lymph node is not palpable. Testis is normal in consistency and size. On percussion node is tympanic. Succussion, splash, and shifting dullness of this patient is not present. On auscultation, bowel sound is present and there was no renal bruit. This is all about my case. Professor Patwary, to proceed. Okay. Dr. Zinnia, what relevance you want to see in this case? Sir, What relevance you want to see in this case? Sir, in this case, I want to see anemia, jaundice of the patient, any sign of chronic liver disease, any stigmata of chronic liver disease, lymphadenopathy, and varicose gland. And on systemic examination, I want to see the chest. Okay, then what do you think in this case? Sir, this may be this is a case of epigastric mass, and there may be in secondary metastasis in liver. There are some possibilities. It may be a case of carcinoma of the stomach, or carcinoma of the head of the pancreas, carcinoma of transverse colon. This may be a case of lymphoma or cholangiocarcinoma.
Which one is most likely in this case? Uh, mm, Carcinoma stomach is likely, more likely. More likely. Okay. Is there any whether you have examined or palpate the varicose gland in this case? Yes, I palpated, but there was no varicose. No varicose gland is there. No, sir. Okay. You mentioned about the secondaries in the liver. Whether it is secondaries or primary, how do you differentiate? In case of primary, Whether it is a primary cyst. yeah, well, in case of HCC, primary HCC, this liver will be tender. There will be hepatic bruit. In this case, I did not found hepatic bruit, and liver is not tender. Liver is not tender. Non tender. And why you are thinking, it is a carcinoma in your differentials, carcinoma head of the pancreas? Is As there any features of sir, according to the age of the age, patient 52 years old, male, sick, and the mass in the epigastric region, which is not which is fixed and not moves with respiration, get above the swelling possible. All this feature goes with carcinoma of the pancreas. Maybe a case of carcinoma of the pancreas. what are the points against if it is a Uh, carcinoma of the pancreas? Sir, I didn't found jaundice or any sign of cholestasis in this case. In case of carcinoma of the pancreas, they are it is likely to have patient have jaundice or signs of cholestasis. And if you palpate the abdomen, any more findings do you expect in this carcinoma head of the pancreas? Um, What about the gallbladder? so gallbladder is not palpable But in in this case of carcinoma head of the pancreas, whether gallbladder. gallbladder will palpable? So gallbladder may be palpable. Yeah. Um, uh, what is Corbusiers law? Do you know the Corbusiers law? Yes, sir. Pernicious law is in case touching the gallbladder, palpable. তোর মাইকটা ঠিক করে নাও যে প্রয়োজনীয়া Okay, then you have also considered that is the malignancy from the transverse colon. Why you are putting malignancy of the transverse colon in your differentials in this case? Uh, mm, Malignancy of the colonic malignancy may occur in this age, and the site of the lesion goes with transverse colonic malignancy. Site. Oh, okay. If you suspect it is a case of that is a large colon, what other features do you expect in this case? In case of colonic malignancy, there may be alteration of bowel habit of this patient, and there will be any feature of obstruction. Obstruction. Okay. In the epigastric mass, if there is a pulsatile mass, what do you think? What would you think in case of pulsatile mass in the epigastric region? In case hello. In case of of pulsatile mass, there may be it is a case of abdominal aortic aneurysm of abdominal aorta.
then what finding do you expect if it is a case of abdominal aneurysm during your examination palpation? There, yeah, there will be pulsatile mass. Their mass will be pulsatile in case of aneurysm. Anything else do you expect? Okay, if there is a cystic mass in the epigastric region, what do you think? Now, what may be the possibilities? It may be Cystic a mass in case the of epigastric region, pancreatic pseudocyst. pancreatic pseudocyst. Then how will you differentiate whether it is due to pancreatic pseudocyst or due to any other cystic lesions? Sir. Okay, then tell me only two most important investigations that can differentiate your differentials that you are considering in this case. Two most important investigations. Sir, I will go for endoscopy of upper GIT and FNAC from the mass lesion. But if you do a endoscopy, only the that is the carcinoma stomach can be excluded. But if there is any other differentials, you cannot exclude only by the endoscopy. That is, if it is a pancreatic malignancy or if it is due to pseudopancreatic cyst or a transverse colon malignancy, then what is the most likely investigations, primary investigations in this case? And also, you cannot delineate that is a liver malignancy, whether primary or secondary. Sir, I will go for ultrasonogram of abdomen. That is, ultrasonography whole abdomen will give abdomen. you also a, yes, give you some clue. Okay, I request our respected Professor Jalil Chowdhury to. Thank you, Patwary. আমি ফর দ্য ডিয়ার মাই স্টুডেন্টস প্রফেসর পাটোয়ারি অনেকগুলো কোশ্চেন করছে, আসলে শর্ট কেজে এত কোশ্চেন করা হয় না, তবে উনি দেখাচ্ছে কি কোশ্চেন করা যাইতে পারে এটা দেখাইছে উনি। আসলে শর্ট কেজে হয়তো উনি বলছে তার 2-3টা কোশ্চেন করা হয়। যেমন এই শর্ট কোয়েশ্চনটা হইলে প্রথমে যে এক্সামিনার বলবে দেখাও তোমার লাম্পটা দেখা কোথায় পাইছো, ইউ হ্যাভ টু শো আস দ্য লাম্প, প্রথম দেখাইতে বলবে। তারপর বলে দেখাও লিভারটা কোথায় পাইছো দেখাও দেখি, লিভার তোমাকে দেখাইতে বলবে। এই লোক এই একটা, এরপরে 2-1টা কোশ্চেন উনি যে কোশ্চেন গুলো বলছে এরপরে 2-1টা কোশ্চেন করে তোমাকে ছেড়ে দেওয়া হবে, বেশি কোশ্চেন করার সুযোগ থাকে না সেখানে। এখানে ভালো হয়তো যদি ছবিতে আঁকে ড্রয়িং করে নিয়ে আসতা, আমার সার্ভে নামটা কোথায় আছে, লিভারটা কত বড় আছে, সার্ভে মার্কিং যেভাবে করছি আমরা আগে থাকলে করতাম সেভাবে করলে সুন্দর হতো। যাও, থ্যাংক ইউ, ভালো প্রশ্ন করছো। না অনেক প্রফেসর পাটোয়ারি অনেক না, আমি একটা আরেকটাই হচ্ছে সে এখানে বলেছে যে ওখানে তুমি বলেছো আম্বিলিকাসিস স্লিটটা কিভাবে বলেছো যে ভার্টিক্যাল স্লিট, এটা তো ভার্টিক্যাল স্লিট না, ওখানে তো দেখলাম তুমি যে ছবিটা দেখালে এটা ট্রান্সভার্স স্লিট। তুমি এখানে বলেছো কিন্তু তুমি বলেছো ভার্টিক্যাল স্লিট না কিন্তু, কেমন? তো ওটা এই বলার সময় কিন্তু হ্যাঁ না বলার না, তারপর ভালোই বলছে সেখানে। তো আমি একটু অ্যাড করে দিই, প্রফেসর পাটোয়ারি অনেকগুলো বলছে আরো কি কোশ্চেন হইতে পারে আর কি পরীক্ষার সময়। ধরো এটাতে দেখাইতে বলবে, দেখানোর পরে তখন তুমি যখন এই ডায়াগনোস গুলো বলবা তখন বলবে যে আদৌ কি কার্সিনোমা হ্যাভ দ্য প্যানক্রিয়াস পালপেবল হয় কিনা। আদৌ কিন্তু কার্সিনোমা হ্যাভ দ্য প্যানক্রিয়াস পালপেবল লাম্প হয় না। কার্সিনোমা হ্যাভ দ্য প্যানক্রিয়াস ডায়াগনোস করা হয় বাই ট্রায়াড, কম্বিনেশন ট্রায়াড, কুরভিস ল দিয়ে ডায়াগনোস করা হয়, কম্বিনেশন অফ পালপেবল গলব্লাডার, ডিপ জন্ডিস, তাই তো, এগুলো দিয়ে করা হয়। কিন্তু লাম্প পালপেবল কার্সিনোমা হ্যাভ দ্য প্যানক্রিয়াসে মনে হয় যে এটা শান্ত হয় না। কার্সিনোমা স্টোমাকাল লাম্প খুব আনইউজুয়াল টু বিকাম পালপেবল, হইতে পারে কিন্তু খুব আনইউজুয়াল, এর আগেই পেশেন্ট চলে যাবে, কথা বলছেন, খুব আনইউজুয়াল, এত লাম্প আসে না। তারপর ঠিক আছে, তারপর ডায়াগনোস আসতে পারে, ট্রান্সফরমেশন আসতে পারে, শর্ট কেস হিসেবে আসতে পারে। তবে আমি খুশি হইতাম তুমি যে সিরিওপেনক্রিয়াস সিস্ট ডায়াগনোসিস রাখতে, যে লাম্পটা বলতো মনে হয় যে সিরিওপেনক্রিয়াস সিস্টটা একটা ডায়াগনোসিস থাকতে পারতো এখানে হয়তো। ঠিক আছে, প্রফেসর পাটোয়ারি রাইটলি একটা কোশ্চেন করছে তোমাকে যে এক্সামিনার তো এই শর্ট কেসে শুধু এক্সামিনার বলবে তুমি দেখাও লাম্পটা হয় দিস ইজ নট এনিরিজম,
একটা কোশ্চেন করবে যে রিজম হইতে করতে হলে হাউলো এক্সামিন, ওই দুই আঙ্গুল দিয়ে যেভাবে এক্সামিন করে ওইটা তখন দেখাইতে হবে, বা শর্ট কেস শেষ, এর বেশি কিছু করা লাগবে না, তো এটাই হয়তো করা হবে। তো এইটাই শর্ট কেস। নাও ঠিক আছে, আমি পরে কেস ডিসকাস করবো একটু পরে। নাও ইউ প্রেজেন্ট ফাইন্ডিংস অফ examine chest from the front. You tell us the finding from, or examine the chest from front. Please proceed. After greeting, introducing myself with permission and proper exposure, I have examined the chest of this 50 years old man from his right side, from front. On inspection, shape and form of the chest is normal, no asymmetry, no deformity, but there is a flattening of chest in the left upper jaw. Movement of the chest is reduced in left upper region. Respiratory rate is 18 per minute. No scar mark, radiation mark, visible pulsation or inverse vein. On palpation, trachea deviated to the left side. Apex beat is in 6 intercostal space, shifted to the lateral in left mid clavicular line. Chest expansibility is reduced in left upper zone. Their vocal fremitus is increased in left side from apex to 4th intercostal space in mid clavicular line, and from up to 6th intercostal space in mid axillary line. On percussion note is dull in over the above mentioned area and resonant all over the lung field. And on auscultation, breath sound is bronchial over the above mentioned area, and vocal resonance is also increased. There is both inspiratory and expiratory coarse crepitation present over the above mentioned area, which is not altered after coughing. And rest of the lung field, breath sound in rest of the lung field is vesicular with prolonged expiration, and there was no added sound. So, thank you. আমার মনে হয় তো এরপরে তোমাকে যেটা করা হবে, পরীক্ষার সময় যেটা করা হবে, তোমাকে হয়তো এক্সামিনে যে বলবে ইয়েস তুমি ট্রেকে দেখো দেখি একটু, তোমাকে ট্রেকে দেখাইতে বলবে, তুমি ট্রেকে দেখাবা। নেক্সট বলতে পারে ইয়েস ইউ শো মি দ্য অ্যাপেক্স বিট দ্যাট ইউ হ্যাভ মেনশন শিফটেড, আপনি দেখাইতে বলবে। তারপরে বলবে যে ব্রঙ্কিয়াল ব্যাকশন কোথায় পাইছো, তুমি স্টেটর লাগাবো, তো তুমি স্টেটর লাগাবা, উনি শুনবেন। বা বলতে পারে যে কোথায় ক্রিপিটেশন তুমি লাগাও তো একটু, তো তুমি এক জায়গায় লাগাবা যেখানে ভালো ক্রিপিটেশন শুনছো, উনি তখন শুনবেন। এটা হয়তো এতটুকুই এক্সামিনেশন, কারণ শর্ট কেসগুলো মেইনলি হয় এক্সামিনেশন বেসড। এরপর হয়তো জিজ্ঞাসা করবে, এটা দেখার পরে যখন দেখবে সব ঠিক আছে, দেখাইলে তুমি বলবে যে হোয়াট ইজ দ্য পসিবল ডায়াগনোসিস, বা হোয়াট ইউ থিঙ্ক অফ ইউর কেস। তখন কি বলবা তুমি, ডায়াগনোসিসটা কি বলবা পেশেন্টের? This may be a case of fibrosis of the upper part of the left lung with chronic obstructive pulmonary disease. আচ্ছা, এখন তখন তোমাকে বলবে যে হোয়াই দিস নট এ কেস অফ কোলাপস। এটা কমন কোশ্চেন এইভাবে করা হয় যে তুমি কেন ফাইব্রোসিস বলছো, হোয়াই নট কোলাপস? Sir, vocal fremitus, vocal resonance, and breath sound is bronchial. All is increased in the area, in the lesion area. In collapse, this will be decreased. তুমি যে স্টেটমেন্টটা বলছো এটা কি ঠিক বলছো? কোলাপসে কি সবসময় সব কোলাপসে কি ভোকাল রেজোনেন্স কম থাকে? Sir, in central collapse, this will be diminished, and there in this case there are also crepitation, cross crepitation present, and in collapse there will be no crepitation. But in collapsed lung, there can be pneumonia followed by resolution, and then can be coarse crepitation. Then how do you explain? Sir, in that case, in collapsed lung, there is easily can be development of pneumonia, and when the pneumonia resolved, then there can be coarse crepitations.
sir, then history will suggest No, no, there is no scope for history in this case. It is short case. What is the main difference point between collapse and fibrosis? What is the main difference point? repeat, sir. There, in this case, there is flattening of the chest present, and Flattening of the chest in case of fibrosis. 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 Okay, but in case of long-standing collapse, there can be also flattening. What is about drooping of the shoulder? Sir, patient shoulder was drooped in So left this is the side. main point in favor of fibrosis. Okay, so এখানে এই ধরনের কোশ্চেন গুলো করা হয়, তারপর বলবে যে কেন why you have told CUPD কেন বললা তুমি, এগুলো প্রশ্ন করবে। আচ্ছা, এই ব্যাপারে আমার প্রফেসর পাঠক অ্যাড করবে, আমি একটু শর্ট কেস ডিসকাশন শেষ করে নিই। প্রফেসর পাঠক তুমি রেডি হও, তাকে একটা প্রশ্ন পরে করবা তুমি। শর্ট কেস ইউজুয়ালি এফসিবিএস-এ 30 মিনিট সময় থাকে, মিনিমাম 4টা। এখানে অনেক সময় এটা ভুল ধারণা আছে, 4টা করতে পারো, 4টা না, মিনিমাম 4টা। অনেক সময় কেস থাকলে 5টা দেওয়া হয়, 6টা দেওয়া যেতে পারে, এটা কোনো সমস্যা নেই। কথা বলছে না, মিনিমাম 4টা করতে হয় এইটা। এবং ইয়াতেও কিন্তু একই অবস্থা, এমনিতেও কিন্তু ফেজ কিন্তু একই অবস্থা, 30 মিনিটে 4টা করতে হয়, মিনিমাম কিন্তু কথা। সুতরাং তোমাকে তো থাকতে হবে 30 মিনিটে 4টা শর্ট কেস করতে হবে। শর্ট কেস তোমার, লং কেস আমার। তার মানে তোমাকে 4টা শর্ট কেস শেষ করতে হবে। আর তুমি যদি প্রথম দিকে অর্ধেক সময় ব্যয় করে দাও, এটা তোমার শেষ হবে না। তুমি কেমনে 4টা আমাকে বুঝিয়ে দিবা, এটা তোমার দায়িত্ব কিন্তু। এটা কিন্তু খেয়াল করবা, মানে যারা স্টুডেন্ট আছে সেখানে তাদেরকে বলতেছি আমি একটা কথা, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো শর্ট কেস প্রেজেন্টেশনে আমি আগেও বলছি, short case inspection, palpation, percussion, auscultation. These are the methods of examination. These are not the methods of presentation. সম্ভব না, কারণ এত অল্প সময়ের ভিতরে তুমি ইন্সপেকশনে পাইলা, আবার পালপেশনে, আবার পারকাশনে, আবার অসকালটেশনে, এটা বলার স্কোপ নাই। তুমি করবা ঠিকই আছে, মেথডোলজি করবা, করার সময় বলার সময় তুমি সবগুলো একসাথে বলবো, এবং ভোকাল ফিমার্স এন্ড ভোকাল রেজন্স একসাথে বলে ফেলবো। ভোকাল ফিমার্স এন্ড ভোকাল ইনক্রিজ একসাথে বলবো। সুতরাং ওই হেডিং দিয়ে বলার সময় নেই, দরকার নেই। কিন্তু বলার সময় খেয়াল করবা যেন মোটামুটি কোনো ঠিক থাকে। কারণ অ্যাপেজি বলার সময় ট্রেকিয়ে বলবা না কোনো সময়, আগে ট্রেকিয়ে বলবো, তার অ্যাপেজি বলবা। কিন্তু ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, এই হেডিং গুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইভেন নট অ্যাবডোমিনাল কোন এক্সামিনেশন বলা দরকার। এরপরে কথা হলো রিলিভেন্ট দেখা যে মাস্ট। এখন প্রফেসর পাটওয়ারি বলবে তোমাকে অ্যাবডোমিন দেওয়ার পরে তুমি যখন টেস্টটা বলবে যে আমি তোমার রিলিভেন্ট দেখতে পারি, তুমি দেখলা কেন? এটা অনেকে বলে, তো সেই দিনটা এখন কমে আসছে। এখন আমরা অনেকে বলি যে রিলিভেন্টটা দেখে নেওয়া ভালো, কারণ তোমাকে এখন আগে বুঝতে হবে শর্ট কেস কেন পরীক্ষায় দেওয়া হয়, আগে বুঝতে হবে। যারা তোমরা এফসিবিএস বা এমডি যারা পাস করবা, এখনো তো পাস করার আগে তো রোগী যারা অনেকে চেম্বার করো, কম রোগী দেখো না। পাস করার পরে রোগীর সংখ্যা আরো বাড়বে। এত রোগী যখন দেখবা, তখন কি লং কেসের মতো একটা রোগী আধা ঘন্টা দেখবা, এক ঘন্টা দেখবা? কেউ দেখবা না। রোগী এসে বলবে স্যার আমার দেখেন তো পায়ে একটা ঘা আছে। তুমি কি তার হিস্ট্রি শুরু করবা? কি করবা তখন? দেখি পাটা দেখি আপনার, তো পাও দেখলা, এখন কি করবা? নিশ্চিত তার পাস দেখবা, জিজ্ঞাসা করতে ডায়াবেটিস আছে কিনা, শেষ প্লিজ। আর তো সময় নেই তোমার দেখা, নাকি এইটুকু করবা? সুতরাং শর্ট কেসে দেওয়া হয় আমাদের দেশে উপযোগী ডাক্তার তৈরি করার জন্য, আমাদের দেশে উপযোগী ডাক্তার তৈরি করার জন্য, যেন তুমি উইদিন শর্ট পিরিয়ড তুমি অনেকগুলো কেস ডায়াগনোস করতে পারো, এই উদ্দেশ্যে এটা দেওয়া হয়। তার মানে শর্ট কেসের উদ্দেশ্য হলো ইউ হ্যাভ টু মেক এ ডায়াগনোসিস। শর্ট কেস নয় যে তোমাকে একটা কেস দিল, তুমি দুই একটা ফাইন্ডিং করে চলে গেলা, তা কিন্তু না। কিন্তু এই শর্ট কেস দিয়ে তোমাকে ডায়াগনোস করতে হবে, আর ডায়াগনোস করতে হলে যা করা লাগে তাই তোমাকে করা লাগবে, এটা উদ্দেশ্য। তার মানে রিলেভেন্ট দেখায় যে মাস্ট। এখন কথা হলো বিভিন্ন ধরনের এক্সাম থাকতে পারে, কেউ পছন্দ করতে পারে, কেউ নাও করতে পারে। আমার কাছে পরীক্ষা দিলে আমি তাই বলতে তুমি আমাকে জিজ্ঞাসা না করে রিলেভেন্ট দেখে বলো, আই উইল বি হ্যাপি। বা প্রফেসর পাটওয়ারির কাছে পরীক্ষা দিলে উনি বলবে না আমি তোমাকে রিলেভেন্ট দেখতে বললেন, তুমি দেখলা কেন? বলতে পারে সে। সেক্ষেত্রে রাস্তা খোলা আছে, রাস্তা খোলা আছে। আমি যে বলি আগেও পরেই আসছি, এখনো বলতেছি যে তুমি যদি মনে করো যে এক্সামিনেশন চিনো না, বা উনি আগে এক্সামিনে মনে হচ্ছে কথাবার্তায়, বলবো স্যার মে আই সি দ্য রিলেভেন্ট, রিলেভেন্ট তোমাকে দেখতে হবে। উনি যদি বলে ইয়েস প্রসিড, দেখলা, আর বলে না যা দেখতে তাই বলো, দেখার দরকার নেই, তুমি পাইসা গেল।
এরপরে বলতে পারে এটা একটা রাস্তা। দ্বিতীয় বলতে পারো স্যার আই এম গোয়িং টু সি দ্য রিলিভেন্ট, এটা বলে দেখা শুরু করে দিবা, তোমার পারমিশন অপেক্ষা করবে না, তুমি বাধা দিলে থেমে যাবে। তৃতীয় হইলো যে উনি মনে করো এক্সামিনার হয়তো একটু আনমাইন্ডফুল আছে বা অন্য একটু মুক্তি দিয়ে বসে দাঁড়িয়ে আছে বা অন্য কেউ কথা বলতে হয়তো, যদি এখন করেন এক্সামিনাররা, হ্যাঁ তুমি জিজ্ঞাসার সুযোগ পাচ্ছ না, তুমি দাঁড়িয়ে আসো, দেখে বলবা। ফোর্থ হইলো কাউকে কিছু জিজ্ঞাসা করবো না, তুমি যেমন অ্যাবডোমিনাল এক্সামিন করছো যাওয়ার সময় এসির দিকে এসে পড়বে। তবে রিলিভেন্ট দেখার সাবধানে অ্যাবডোমিনাল এক্সামিনেশন সময়, যেটা তোমরা অনেক সময় করো, পালপেশন করার সময় লিভারটা পালপেট করে এই কাপড়টা খুললে তার টেস্টি হারাম শুরু করো, খুব অবদক্ষাস। কারণ তুমি যেই তার ওখানে হাত দিবা, এরপর তুমি তোমাকে এক্সাম করে দেবে না। কি করবো, করবা অ্যাবডোমিনাল এক্সাম শেষ করার পরে রিলিভেন্ট ইচ্ছা হয় বা পারমিশন থাকে, দেন লাস্টে তুমি এই যে কাপড় খুললা টেস্টি দেখো বাস প্রধান হানি যাই দেখে দেখবা, মাঝখান পথ দেখবা না, মাঝখান দেখবা না, পেশেন্টকে বিব্রত করার কোনো প্রয়োজন নেই। কথা বলছো? সুতরাং তোমাকে রিলিভেন্ট দেখতে হবে, কেমনে দেখবা যেটা তোমার ইচ্ছা এবং তোমার ইচ্ছা এবং তোমার টিচারের যে একটা হলো তুমি দেখে বলবা, একটা হলো পারমিশনে দেখবা, একটা হলো স্যার আই এম গোয়িং টু সি দ্য রিলিভেন্ট বলে শুরু করে দেবা, একটা হইলো উনি আনমাইন্ডফুল আছে বা কেউ কথা বলতেছে, তোমার সময় আছে, তুমি দেখা শুরু করে দিবা। আরেকটা হলো উনি মানা করে আর দেখবা না, কিন্তু রিলিভেন্ট দেখবা না এরকম না হয়, এটা কিন্তু খেয়াল করবা। এইগুলো এইটা আর এইটা যে কিনা বলে এটা তোমরা শর্ট কেজ এবং চেষ্টা করবা, তোমাকে শর্ট কেজ দিলাম ইনস্পিরেশন পালপেশন বাদ দিয়া ফাইন্ডিং গুলো শুরু করে গোছাই বলবা, ডাইনিস চাইলে ডাইনিস বলবা, ডাইনিস না আসলে ডাইনিস বলার দরকার নাই, এখানে স্টপ করে দেবা। প্রফেসর পাটওয়ারি, আমাদের তো ছাত্রদের কোশ্চেন জবাব দিতে তুমি একটু অ্যাড করো, তারপর আমরা স্টুডেন্টের কাছে যাবো। স্টুডেন্ট তোমরা চ্যাট বক্স থেকে কোশ্চেন করো, আমরা চ্যাট বক্স থেকে কোশ্চেন নিয়ে তোমাদেরকে কোশ্চেন জবাব দেওয়ার চেষ্টা করবো। প্রফেসর পাটওয়ারি। থ্যাংক ইউ। আমি প্রথমে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর জলিল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি অনেকগুলো সুন্দর টিপস দেওয়ার জন্য। এখানে 2-3টে জিনিস আমি শুধু অ্যাড করব। সেটা হচ্ছে জলিল স্যার তো এখানে অলরেডি ডাক্তার জিনিয়াকে বলেছে এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট, আমরা অনেক সময় বলি ফ্রম ব্যাক, সেটা শুধু এই কেসের জন্য, অন্য কেসের জন্য যখনই আমরা ব্যাকে বলবো তখনও কিন্তু তোমাকে ফ্রন্টে ট্র্যাকিয়া, অ্যাপেক্স বিট এগুলো দেখে নিতে হবে, এটার জন্য মিস না হয়, কারণ অনেকগুলো ডায়াগনোসিস এখানে কিন্তু রিলেটেড, সেই জন্য দেখার অংশ, কিন্তু এটা রিলেভেন্ট এটা অংশ, এটা ইউ মাস্ট ডু দিস প্র্যাকটিস, এটা করতে হবে। তুমি ব্যাকে তুমি এক্সামিন করেছো, কিন্তু তোমাকে রিলেভেন্ট হিসাবে তোমাকে ট্র্যাকিয়া, অ্যাপেক্স বিট এবং সিস্টেমিক এক্সামিনেশনে হয়তো ক্লাবিংটা আছে কিনা, অ্যানিমিয়াতে আছে কিনা, এই জিনিসটা দেখে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যখন ফাইব্রোসিস তুমি আপার জোনে বলছো, তখন সাধারণত আমাকে খেয়াল করতে হবে যে এটা ক্রনিক একটা ডিজিজ প্রসেসের জন্য, হয়তো লাইকলি টিউবারক্লোসিস, পোস্ট টিবিট ফাইব্রোসিস হতে পারে, তাহলে ওইটা তোমাকে ইউ ক্যান মেনশন ইট, অথবা মানে এটা ক্রনিক প্রসেস সেখানে কাজ করতে। আর লোয়ার জোনে যদি হয় তাহলে হয়তো সেটা অন্য কারণে হতে পারে, সেটা ব্রঙ্কিটিসের জন্য হতে পারে, আদার কজের জন্য হতে পারে। তাহলে সেখানকার তোমার মাইন্ডে কিন্তু ওটা থাকতে হবে যে এটা আন্ডারলাইং ডিজিজ প্রসেস কি ছিল, এবং সেভাবে তোমাকে করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কলাপস সবসময় সাধারণত অ্যাকিউট প্রসেস, কারণ হয়তো ম্যালিগন্যান্সি বা আদার্স থিং, সেখানে কলাপস কিন্তু সাধারণত লং স্ট্যান্ডিং কলাপস সাধারণত হয় না, কারণ ওই পর্যন্ত পেশেন্ট সাধারণত বেঁচে থাকে না। তো সেই জন্য ক্রনিক ডিজিজ প্রসেস গুলোই সাধারণত ফাইব্রোসিস করে থাকে, এই জিনিসটা খেয়াল করতে হবে। আর বাকি কথাগুলো তো জলিল ভাই খুব সুন্দরভাবে বলেছেন। অতএব এই টিপস গুলো মনে রাখলে তখন শর্ট কেসের জন্য এটা খুবই মানে এই হবে যে অ্যান্সার করতে প্লাস মার্কস পেতে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ ডক্টর জিনিয়া এবং ডক্টর ওর নাম কি জানি, এই দুজনকেই তোমাদের Moona Farzana. এখন now we're going to our students or participants, and আমরা চ্যাট বক্সে ডক্টর এহসান, আমরা এখন স্টুডেন্টদের প্রশ্ন কিভাবে পাবো? স্যার আমি কানেক্ট করতেছি স্যার আপনাদের সাথে। এখানে স্যার কোশ্চেনের চেয়ে বেশি স্যার যেটা হলো, এখন স্যার একজনের একটা কমেন্ট এসেছে ডক্টর ফিরোজ মন্ডলের, এডুকেট দ্য পেশেন্ট রিগার্ডিং ন্যাচারাল কোর্স অফ ডিজিজ, এরকম কি স্যার কোনো এডুকেট করতে হবে কিনা স্যার? প্রফেসর জলিল চৌধুরী স্যার। না ঠিক আছে, ওই যে আমি যে প্রশ্ন করছি, হাউ উইল ইউ কাউন্সেল দ্য পেশেন্ট,
কাউন্সিলিং পেশেন্টের অনেকগুলো অংশ থাকে। একটা হলো পেশেন্ট এডুকেশন, এখানে ডিজিজ প্রসেস, প্রগনোসিস, ফেট এবং মেডিকেশনের ব্যবহার, অনেকগুলো জিনিস কিন্তু একটা অংশ থাকে। তো এইখানে যে কেসটা ছিল কাউন্সিলিং অংশ, এবং কাউন্সিলিং করতে হবে কিন্তু রোগীর ভাষায়। এখানে আমি যে বলি অটোইমিউন ডিজিজ, রোগী বুঝবে না। আমি যে বলি কাইন্ড অফ ডিজিজ, রোগী বুঝবে না। বলে এটা কি বলবো? এখানে মেইন যে জিনিস, যে ইম্পর্টেন্স কাউন্সিলিং, এটা হলো যে দিস ইজ ক্রনিক প্রসেস, বা বাংলায় বলতে হবে দীর্ঘমেয়াদী আপনার একটা ওষুধ, এক নম্বর। দ্বিতীয় বলতে হবে এইটার কোনো ওষুধ নাই, চিকিৎসা নাই, কথা কোনো সময় রোগী বলা যাবে না। চিকিৎসার মানে কি? চিকিৎসা মানে কিন্তু ওষুধ নেই। যে অ্যাডভাইস, আমার যে পরামর্শ, আমি যদি বলি যে আপনি রোদে যাইয়েন না, এটা কিন্তু চিকিৎসা। আমি যদি বলি যে আপনি কবিরাজে খাইয়েন না, এটা কিন্তু চিকিৎসা। সুতরাং চিকিৎসা নাই, এটা কোনো কিউর নাই, এটা কোনো ওষুধ নাই, এই ধরনের কথা কোনদিন রোগী বলা যাবে না। রোগী বলতে হবে দীর্ঘস্থায়ী চিকিৎসা, ওষুধ এটা। তবে এটা কোনো স্পেসিফিক ওষুধ না থাকলেও আপনাকে এই কতগুলো নিয়ম কানুন মানতে হবে, এবং এইগুলা খাওয়া যাবে না, এগুলা খাইতে হবে। এবং কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা আপনাকে দেব, সেগুলো নিয়মিত খাইতে হবে, এই কথাগুলো বলতে হবে। এবং এটা যে একটা লং টার্ম ডিজিজ, এইটাই তাকে বলতে হবে। এই অংশ। আর পেশেন্ট এডুকেশনের বিভিন্ন পার্ট আছে, যেমন এই পেশেন্টের তার সান এক্সপোজার যাওয়া যাবে না, সাবান দিয়ে হাত ধোবে, তারপর সানস্ক্রিন ইউজ করবে, এই কথা অনেকগুলো জিনিস আছে। কতগুলো ফুড নিয়ে, হ্যাবিট নিয়ে কথাবার্তা আছে, এবং তার ভ্যাকসিনেশন নিয়ে কথা আছে। এই কথাগুলা এগুলা তাকে বলতে হবে। একটা রোগীর জন্য এক রকম হবে পেশেন্ট এডুকেশন, এবং কোশ্চেনটা কিভাবে করা হয় তার উপর নির্ভর করবে তুমি রোগীকে কি কাউন্সিলিং করবো। ঠিক আছে, নেক্সট। থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকজনের প্রথম যে লং কেসটা ছিল এই ওরিয়েন্টেড, অনেকে থাইরয়েড সম্বন্ধে জানতে চেয়েছেন, তার হাইপোথাইরয়েডিজম বা এই স্টেট সম্বন্ধে জিজ্ঞেস করা উচিত ছিল কিনা, বা থাইরয়েড এক্সামিনেশনের ব্যাপারটা নিয়ে স্যার অনেকের কোশ্চেন ছিল স্যার। পাটওয়ারি। জি, অবশ্যই। কারণ যে কোনো অটোইমিউন ডিজিজে সাধারণত অনেকগুলো এন্ডোক্রাইন অর্গান কিন্তু ইনভলভ করে। সেখানে এই পেশেন্টেরও কিন্তু হাইপোথাইরয়েড ছিল, যদিও এটা সাবক্লিনিক্যাল। তার এখানে টিএসএস করা ছিল, সেটা 8 পয়েন্ট কত ছিল, মাইক্রোগ্রাম ছিল। তো সেজন্য এই জিনিসগুলোকে অবশ্যই যে কোনো অটোইমিউন প্রসেসে অবশ্যই এন্ডোক্রাইন অর্গান গুলোকে ইনভলভমেন্টটা সেটা আমাদেরকে দেখে নিতে হবে। কেমন এটা এবং ইভেন এখানে পেশেন্টের তো কার্পাল টানেল সিনড্রোম ছিল। এই কার্পাল টানেল সিনড্রোম একটা কজ হতে পারে বেশি মিক্সিডেমা, সেখানেও কিন্তু হাইপোথাইরয়েডের একটা ফিচার্স থাকে। এছাড়া আদার কানেক্টিভ টিস্যু ডিজিজ, যেটা অলরেডি সে মোনা বলতে চেয়েছিল, সিস্টেমিক স্ক্লেরোসিস, তারপরে ড্রাগস এর জন্য অনেক সময় হতে পারে, অনেক সময় আদার যে কোনো কারণে অ্যাক্রোমেগালি হতে পারে। সেখানে এই সমস্ত জিনিসগুলোকে আমরা তখন ওই সাথে সাথে ওই জিনিসগুলোকে উই হ্যাভ টু এক্সপ্লোর, এটা করতে হবে। Thank you. Thank you, sir. Sir, Professor Jalil, sir. Sir, is it mandatory to perform bedside RBS in diabetic patient? RBS? জি স্যার, bedside RBS. আগে লাগতো না, তবে আগের দিনে বা এখনো চলতেছে ইউনিট সুগার যে মাস্ট, যদি অনেক ফেলাসি আছে। তবে যদি কোনো পরীক্ষার হলে গ্লুকোমিটার দেওয়া থাকে তাইলে করা লাগবে, কিন্তু তোমার পকেট থেকে কোনো এক্সামিনের পকেট থেকে গ্লুকোমিটার দিয়া দেখার কোনো প্রয়োজন নাই। তবে কথা আছে, রোগীর বিছানার পাশে একটা গ্লুকোমিটার পড়ে আছে, দেখতেছো তুমি, এমন তোমার রোগী ডায়াবেটিস, এখন তুমি এটা দেখবা না, এটা তো কোনো আইনি কুলায় বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি যদি বলবো তুমি জানো ডায়াবেটিস রোগী, যেমন আমি একবার পরীক্ষা নিয়েছিলাম কোনো এক জায়গায়, ডায়াবেটিস রোগী কিন্তু হাইপোগ্লাইসেমিয়া কাঁপতেছে, ঘামাচ্ছে, যে স্টুডেন্ট সে খেয়ালে করে নাই তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে রোগীটার। এটা কোনো কথা হলো একটা? সুতরাং এটা কোনো ম্যান্ডেটরি না যে সুগার করতে হবে, কিন্তু কোন রোগীর ব্যাটের পাশে, অনেক রোগী আছে গ্লুকোমিটার থাকে, তার ব্যাটের পাশে গ্লুকোমিটার আছে, স্ট্রিপও আছে, তোমার রোগীও ডায়াবেটিস, এটা তোমার আমি তোমার এটা করে ফেলা উচিত আর কি, ওই সময় করে ফেলা উচিত। কিন্তু গ্লুকোমিটার চাইয়া, কিন্তু গ্লুকোমিটার চাইয়া বোধ হয় না করার এখন আইন শুরু হয় নাই। তবে কোন এক সময় হয়তো ইউনিট সুগারের মতো হয়তো ওই পরীক্ষা হলেই গ্লুকোমিটার দেওয়া থাকবে, তখন করতে হবে। তবে যে প্রশ্ন করছে খুব ভালো প্রশ্ন করছে, আমি চিন্তা করি এটা ভালো প্রশ্ন। থ্যাংক ইউ স্যার। স্যার, ডক্টর ফিরোজ মন্ডলের আরেকটা কোশ্চেন আছে, আমি কোশ্চেনটা একটু পড়ি স্যার। স্যার, প্রেজেন্টিং কমপ্লেইন্টস নো সেন্সরি ইম্পেয়ারমেন্ট বলা যাবে কি? পাটোয়ারি স্যার। তখনও বলছিলাম যে নো কথা যত কম বলা যায়, কারণ সে তো কেস ঘুরে বসে প্রিপেয়ার করছে, এই জন্য সে বইয়ের ভাষায় কথা বলছে। কেস প্রেজেন্টের কোনো সময় বইয়ের ভাষায় প্রেজেন্ট করতে নাই, সবসময় রোগীর ভাষায়
কথা বলে নো যত কম বলা যায়। আমি আরেকটা কথা বলে নিই, তোমরা পরীক্ষার সময় অনেক সময় কেস জানো, কেস জানলে ভালো কনফিডেন্স হয়, কিন্তু কেস জানলে কিন্তু পরীক্ষা খারাপ হয় মনে রাখবা। কারণ কেস জানলে সমস্যা কি, তুমি যেটা জানো আর তোমার রেজিস্টার যেটা কানে কানে বলে দিয়েছে এই কেসটা কিন্তু এই ডায়াগনোসিস, তুমি কিন্তু এর থেকে বাড়িতে পারো না। চেষ্টা করো পরীক্ষার সময় কেসটা না জানার জন্য, কারণ পরীক্ষাটা খুব কঠিন হয়ে পেলে আমাকে মনে হয় না। তোমরা তো বলবো স্যার আপনারা পাস করছেন, অনেক বছর হয়ে গেছে, আপনারা তো বলবেন এইগুলা। আসলে না, আসলে না। এক্সামিনার বহু লিড দেয়, তোমার যদি মাথাটা ক্লিয়ার থাকে, ওপেন থাকো, তাহলে সমস্যা না। কিন্তু তুমি যদি একটাতে ফিক্সড হয়ে যাও, কিন্তু আমাকে বলে দিয়েছি ওই ডার্মাটোমাইসিস, আমি আর ডার্মাটোমাইসিস বাইরে যেতে পারতেছি না, তখনই সমস্যা হয়। কেস জানার চেষ্টা করো না, তাহলে পরীক্ষা খারাপ হবে। নেক্সট এখানে আমি সাপ্লিমেন্ট করি স্যার। হ্যাঁ, সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে নোটা পারতপক্ষে আমরা অ্যাভয়েড করব, কিন্তু কিছু কিছু ডিফারেন্সিয়ালস এক্সক্লুড করার জন্য তখন আমাকে আবার নো বলতে হবে। যেমন একটা প্রক্সিমাল মায়োপ্যাথি আছে, আমি সাসপেক্ট করতেছি ডার্মাটোমাইসাইটিস, কিন্তু এর সাথে আমি হয়তো আদার্স, আমি প্রাইমারি মাসেল ডিজিজ প্লাস হচ্ছে এন্ডোক্রাইন, ওগুলো আমি চিন্তা করতে পারি, স্টেরয়েড, তাহলে আমাকে ওখানে কিন্তু আবার তখন টু এক্সক্লুড দ্য আদার ডিফারেন্সেস, তখন আমাকে নো বলতে হবে। এবং আরেকটা হতে পারে, যেহেতু এই কেসে প্রক্সিমাল মায়োপ্যাথি আছে, দি পেশেন্ট ডাজ নট গিভ এনি হিস্টরি অফ টেকিং স্টেরয়েড, এটা বলে দাও ভালো, এরকম নেগেটিভ পয়েন্ট বলে দাও ভালো। হ্যাঁ, তারপরে ইভেন আমার সেলিয়েন্ট ফিচারসে ইম্পর্টেন্ট পজিটিভের সাথে তখন ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংস গুলো আমাদের তখন ন্যারেট করতে হবে, বলতে হবে, তাতে করে আমার ডায়াগনোসিস পোস্টে ডিফারেন্সিয়াল দাঁড় করাতে আমার সুবিধা হবে। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা খুব ভালো কোশ্চেন স্যার, ডক্টর আব্দুল্লাহ জাকি স্যার। স্যার, if spleen is palpable, then continuity of dullness should be seen from above downwards or below upwards. Jalil sir, please. Sir, am I audible? জলিল ভাই কি মিউট হয়ে গেছে নাকি? পাটওয়ারি স্যার আপনি বলেন, পরে জলিল স্যারকে আমরা রিকোয়েস্ট করব। প্লিজ রিপিট দ্য কোশ্চেন। Okay sir, I make it. Sir, if spleen is palpable, then continuity of dullness should be seen from above downwards or below upwards. যে কোনো ডালনেস দেখার সময় নিয়ম হলো রেজোনেন্স থেকে ডালের দিকে আসা, নাকি প্রফেসর পাটওয়ারি? আমি ভুলে গেছি, তোমরা তো এখন পড়াচ্ছি না। রেজোনেন্স থেকে ডালনেস আসা একটা কমন নিয়ম আছে একটা। সুতরাং রেজোনেন্স কিন্তু স্প্লেন নিচেও আছে, উপরেও আছে, কথা বলছে নাই? আচ্ছা, এইটা এটা। আর দ্বিতীয় কথা, পরীক্ষা তো কঠিন না, এগুলো কেউ দেখে টাকে না, স্প্রিনটা সুন্দর করে মাপতে পারলে হয়ে গেল। হ্যাঁ, তুমি স্প্রিনটা পাইতে হবে, কিন্তু সমস্যা কি, স্প্রিন হয় 6 সেন্টিমিটার, পয়সা স্প্রিন নট পালপেবল, আবার এটা হলে সবচেয়ে বড় সমস্যা। আর ও যেটা প্রশ্ন করছে এটা অত ইম্পর্টেন্ট তেমন না। প্রফেসর পাটওয়ারি কিছু বলে মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, এখানে আরেকটা মনে রাখতে হবে, স্প্লিন সাধারণত ডাবল সাইজ না হলে তখন কিন্তু পালপেবল হয় না। সেই জন্য অনেক সময় আবার স্প্লিন মানে উপরের দিকে পালপেবল হতে পারে। সেই জন্য মানে বিষয় লং এক্সিসে সাধারণত আমাদের যে সারফেস এরিয়া আছে 9, 10, 11, এরপরে যদি স্প্লিন যদি এনলার্জড হয় তখন কিন্তু আমাদেরকে উপরেও একটু দেখে নিতে হবে বারকাস করে, যে ওখানে এখানে প্রফেসর পাটওয়ারি আমি একটা ঠিক কারেকশন না, আমি এটা একটা চাচ্ছি, স্প্লিনে বলে এটা অতটুকু প্রবলেম না, স্প্লিন পালপল বলে, পালপল না হলে এটা কি ভিতরে বড় হয়েছে না ছোট হয়েছে এটা আমার দেখা দরকার নেই, কিন্তু লিভারে বেলা দরকার আছে। লিভারের বেলায় যদি পালপল না হয়, আপার বড় লিভারটা কোথায় আছে বলতে হবে, তাই না প্রফেসর পাটওয়ারি? জি জি জি, ওটা লিভার স্প্যানটা তখন মেজার করতে হবে। দেন স্প্লিন। এই জন্য বিদেশিরা কিন্তু লিভার পালপলের চেয়ে লিভার স্প্যানটা বেশি জিজ্ঞাসা করে। যখনই বলা হয় লিভার নট পালপল, তখন তারা জিজ্ঞাসা করে হোয়াট ইজ আওয়ার লিভার স্প্যান, তার মানে লিভারটা উপর দিকে বড় হচ্ছে কিনা। ঠিক আছে, নেক্সট। জি স্যার, লাস্ট দুইটা কোশ্চেন নেই স্যার, অলমোস্ট 11টা বেজে গেছে স্যার। স্যার, ক্যান ইউ এক্সামিন রেসপিরেটরি সিস্টেম ফ্রম ব্যাক ফ্রম লেফট সাইড? From back from লেফট সাইড রেসপিরেটরি সিস্টেম ফ্রম ব্যাক লেফট সাইড থেকে এক্সামিন করা যাবে কিনা? কার লেফট সাইড? এটা স্যার মেনশন করে নাই স্যার। লেফট সাইড তো করতে হবে, কেমনি করবে সেই রুগী দাঁড়াইলো? হ্যাঁ, তো লেফট সাইডে না করলে কেমনি করবে? লেফট সাইডে এই তো লেফট সাইডে করতে হবে,
এটা মতো খুব ইম্পর্টেন্ট না, শোনো এটা খুব ইম্পর্টেন্ট না, ব্যাপারটা হলো আমি কত কমফোর্টেবল থাকলাম। যেমন অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি কি দাঁড়িয়ে করবো না বসে করবো না নীলডনে করা করবো, অনেক সময় পরীক্ষার সময় করে কি ফলাফল এমন ভাবে করে নীলডনে মনে হচ্ছে যে মানে যুদ্ধক্ষেত্রে এসে পড়ছে। আরে বাবারে তুমি ওয়ার্ডে দেবে করছো, সে বি কমফোর্টেবল, একটা টেবিলে বসতে পারো, সরি টুলে বসতে পারো, চেয়ারে তারপর না একদম বই যাবে লেখা নীলডন হয়ে মানে নীলডন হয়ে অ্যাবডোমিনাল এক্সামিন করে। জীবনে কোন ওয়ার্ডে কোন নীলডন এক্সামিন করে? এখন কথা হলো যে চলে তুমি একটা কমফোর্ট, তুমি তো মনে করছো ল্যাব সাইডে কমফোর্টেবল করবা, ল্যাব সাইডে কমফোর্টেবল করো, কথা বলছো না? এটা বোধহয় ইম্পর্টেন্ট না। তো ওইটাই ইম্পর্টেন্ট যে যখন ফ্রন্ট দিয়ে করবা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে তখন রাইট সাইডে দাঁড়াইতে হবে। এটা ঠিক নাকি প্রফেসর পাটোয়ারি? এখানে হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল করতে হবে, পেশেন্টের আমরা রাইট সাইড থেকে এক্সামিনটা করব, এবং সেখানে যদি কোনো রকমের কোনো প্রবলেম না হয় তাহলে আমরা লেফট সাইডে যাব না। যদি কোনো দরকার বেশি না হয় তখন লেফট সাইডে যাব না। দরকার হলে আমাকে তখন হয়তো সার্চ করার জন্য আমি যেতে পারি। থ্যাংক ইউ স্যার। স্যার প্রচুর ক্লিনিক্যাল কোশ্চেন আসছে, আমি স্যার ক্লিনিক্যাল কোশ্চেন নিতে চাচ্ছি না, আমি স্যার টেকনিক্যাল বেস থাকবো। প্রতিগুলা পড়াবার করে ফেলাম, জবাব দিয়ে ফেলছি, বিয়েটা করে দাও পড়াবার দাও। স্যার আরেকটা কোশ্চেন করে নেই স্যার। স্যার কোন ডিজিজের ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন এন্ড সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন কিভাবে কিসের ভিত্তিতে বলা হয়? এটা তো আরেকবার বলছিলাম তো বাবার, এই ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন হলো, ফার্স্ট হলো এটা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, কোনোটা কোনো ম্যান্ডেটরি না, এগুলো সবই কিন্তু মানে কি বলবো এগুলা আমাদের বানানো, তবে অনেকগুলো কম্বিনেশন। ফার্স্ট লাইন মানে যেটা দিয়ে একটা ইনভেস্টিগেশন দিয়ে অনেক ইনফরমেশন পাওয়া যায়, যেমন চেস্ট এক্সরে করলে অনেক খবর পাওয়া যায়, একটা সিবিসি করলে অনেক খবর পাওয়া যায়, এক নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া যে ইনভেস্টিগেশন রেজাল্ট উইদিন 24 আওয়ার্স পাওয়া যায়। ব্লাড কালচার তুমি 24 পাবা না, একটা হিস্ট্রি 24 পাবা না। তো যেটা রিপোর্টটা সকালে করলে বিকেলে পাওয়া যাবে, এটা হল ফার্স্ট লাইন। তো দুইটা গেল। থার্ড নন ইনভেসিভ না, এটা যেমন বায়োপসি না, এগুলো না। ফোর্থ হলো লেস কস্টলি। ফিফথ হলো এটা অ্যাভেলেবল হওয়া লাগবে, মানে অ্যাভেলেবল না, আমরা আশেপাশে হওয়া লাগবে। আর একটা টেস্ট করতে হলো, আমার রাশিয়ার একটা ছেলে এমন একটা টেস্ট লাগলো যেটা করতে ঢাকা আসা লাগবে, ইট কুড ক্যান নট বি ফার্স্ট লাইন। আবার সে ঢাকার জন্য আবার ফার্স্ট লাইন হইতে পারে, এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। এবং ফার্স্ট ইনভেস্টিগেশন আমার মনে হয় না 3টা রিজনেবল, 5টা 6টার বেশি হওয়া উচিত না, আর বাকি যা আছে সব সেকেন্ড লাইন। আচ্ছা, মার্জিনটা হবে কিন্তু মাঝামাঝি, কোনো কোনো ইনভেস্টিগেশন ফার্স্ট লাইনে হয়, সেকেন্ড লাইনে হয়, বুদ্ধি করে লিখতে হয়। যেমন এন্ডোস্কোপি, এই জন্য যে এটা ফার্স্ট লাইন হইতে পারে, যে এটা একটা এন্ডোস্কোপি করে ডাইগনোস হয়ে গেল, বুঝতে তো লাভ নাই, আমি এন্ডোস্কোপি করবো ফার্স্ট লাইন। আবার কোনো সময় এটাই সেকেন্ড লাইন হইতে পারে। সুতরাং কিছু কিছু আছে যেটা বর্ডারে পড়ে। নেক্সট। থ্যাংক ইউ স্যার। স্যার হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইমিউন মেডিয়েটেড ডিজিজ এন্ড অটোইমিউন ডিজিজেস? এটা থিওরিক্যাল, এখন জব দেব না, এটা বইতে লেখা আছে। নেক্সট। এটা বইতে আছে স্যার। এরকম একটা কোশ্চেন স্যার, শর্ট কোশ্চেন একটা ছিল স্যার, হাউ টু ডিফারেন্সিয়েট অ্যাওরটিক অ্যানিউরিজম এন্ড আদার সিস্টিক অ্যাবডোমিনাল মাস? এটা বইতে আছে, হাইসের স্পষ্ট করে ছবি দেবা আঁকা আছে, দিয়ে আঙ্গুল দিয়ে এভাবে দেখাইছে, দেখে দিতে বলবা। তারপর না স্যার, এরকম স্যার এখন আমাদের কাছে যেসব কোশ্চেন আছে স্যার, মেজরিটি স্যার এইসব মানে এই কোশ্চেন স্যার, থিওরি রিলেটেড কোশ্চেন স্যার। আমি স্যার একটু চেক করে নিই স্যার, আমার কাছে। আচ্ছা, আমি ওই জলিল ভাই যেটা বললো যে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের ব্যাপারে, ফার্স্ট লাইন গুলো হচ্ছে একবার কমন রুটিন যেগুলো আমরা করি, কিন্তু এখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যেতে পারে। যেমন একটা জলিল ভাই অলরেডি বলে ফেলছে, একটা রুটিন ইউরিন এক্সামিনেশন, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, একটা চেস্ট এক্সরে, একটা ব্লাড সুগার, এগুলো একটা ক্রিয়েটিনিন, এগুলো আমরা নরমালি ফার্স্ট লাইনে বলে থাকি। এখন এখান থেকে যেমন আমি যদি রানার লুপার চিন্তা করি, আমি ইউরিন আরির থেকে আমি দেখলাম এখানে প্রোটিনুরিয়া আছে, তার এখানে কাস্ট আছে, আমি তখন কি করব, আমি তখন ইউরিন টোটাল প্রোটিনে চলে যাব। তারপরে আমি ওখানে রেনাল ফাংশনটা দেখে এরপরে হয়তো আমি রেনাল বায়োপসিতে চলে যাব, আদার্স দেখে আগে। এইভাবে আমি প্রসিড করতে পারি। সেজন্য বেসিক ইনফরমেশন গুলো আমরা উইদিন মানে অ্যাফোর্ডেবল এবং অল্প ইস্যুর ভিতরে আমরা করে নিতে পারি, সেগুলো আমরা ফার্স্ট লাইন হিসেবে ট্রিট করব। স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার, বেরিয়াম সলোর পজিশনিং। হ্যাঁ, পাটোয়ারি, প্রফেসর পাটোয়ারি।
জি, বেরিয়াম সোয়ালোর পজিশনিং তো নরমালি আসলে বেরিয়াম সোয়ালো আমরা করি না এখনকার কনটেক্সটে। এখন তো সব এন্ডোস্কোপিতে চলে গেছে। এখন কোথায় করব? যেখানে মোটিলিটি ডিসঅর্ডার যদি আমি সাসপেক্ট করি। যেমন এর ভিতরে একটা হতে পারে অ্যাকালেসিয়া কার্ডিয়া হতে পারে, অথবা যেটা এখানে আমরা বলেছি যে সিস্টেমিক স্ক্লেরোসিস এ ইসে হতে পারে। সেখানে আমরা সাধারণত বেরিয়াম সোয়ালো করব। করলে নরমালি হচ্ছে কি গ্র্যাভিটেশনাল একটা ইফেক্ট আছে। তো বেরিয়াম সোয়ালো করলে সেটা সাধারণত এতে থেকে এসোফেগাস থেকে স্টোমাকে চলে যাবে। কিন্তু মোটিলিটি ডিসঅর্ডার দেখতে হলে তখন আমরা পজিশনটাকে চেঞ্জ করব। এগুলো এক্স-রে আবার টেবিলে যেমন ট্রেন্ডেলেনবার্গ পজিশন করলে যে তার ওখানে পেরিস্টালসিস এটা বোঝা যাচ্ছে কিনা, রিভার্স হচ্ছে কিনা। তখন সেই পজিশনটা দেখলে তার যদি কোন রকমের থাকে মানে পেরিস্টালটিক ডিসঅর্ডার থাকে তখন সেটা বোঝা যেতে পারে। জলিল ভাই কিছু অ্যাড করবেন? না ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর স্যার আরো প্রচুর ক্লিনিক্যাল কোশ্চেন আছে স্যার, মানে থিওরিটিক্যাল কোশ্চেন। আমি স্যার থিওরিটিক্যাল কোশ্চেন স্যার আচ্ছা বাদ দাও, সবাইকে থ্যাংক ইউ দিয়ে দাও। তাহলে শেষ করে দাও। তাহলে স্যার কোশ্চেন আনসার সেশন শেষ করলাম আমরা। আমাদের আজকের বোথ প্রেজেন্টার, যদিও এটা আসলে দুজনের জন্য খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, এবং আই থিংক স্যার আপনাদের কি মনে হয় দুজনে কি স্যার পাস করার মতো? আমার মনে হয় পাসেবল ছিল, দুজনে পাসেবল ছিল। কারণ তোমরা একটা জিনিস মনে রাখবা, পরীক্ষাটা কিন্তু খুব কঠিন তা না, কিন্তু পরীক্ষাটা খুব কঠিন। তোমরাই ভয়ে ভয়ে পরীক্ষাটা কঠিন করে ফেলো, উল্টাপাল্টা উত্তর দিয়া এক্সামিনারকে ভুল রাস্তা নিয়ে যাও। সুতরাং তবে তারা যেভাবে প্রেজেন্ট করছে এবং যেভাবে রেসপন্স করছে তার মতো আমার মনে হয় এইভাবে হলে পাস পাওয়া যায় নাকি? প্রফেসর কি বলে? জি জি, এখানে একটা জিনিস হচ্ছে আজকের এই প্রোগ্রামটা একটু চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে ওরা সবাই ভয় পাচ্ছিল যে ওরা যদি কোনো ভুল করে এটা সবাই দেখে ফেলবে, দেখে ফেললে ওরা মানে দে ফিল মানে খুব এই যে সে কি ফিল করতেছিল যে এটা যদি কোনো ভুল অ্যান্সার হয় বা ঠিকমতো প্রেজেন্ট না করতে পারে তাহলেই হবে। কিন্তু ওদের সাহস ডেফিনেটলি বেড়েছে এবং ভবিষ্যতে আমার মনে ওরা আরো ভালো প্রেজেন্ট করতে পারবে। যেমন কোনো সময় সে কি কিরকম, যেমন আজকে ডিফারেন্সিয়ালসে সে রিমোটয়েড এনেছে, রিমোটয়েড মোটেই আসা উচিত হয়নি, এটা সেও তখনও আগেও কিন্তু সে এই করেনি, কিন্তু বলে ফেলছে আর কি তখনকার ইস্যুর ভিতরে। তো ওই যে একটু শেকিনেসটা এটা কেটে যাবে আসলে, আমি আশা করি যে ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করলে এই শেকিনেসটা কেটে যাবে। তো ওরা ভালো প্রেজেন্ট করছে ডেফিনেটলি অল্প সময়ের ভিতরে। তো ঠিক আছে, ওরা তো পাস করবে, সার্টিফিকেট কি দিবা? একটা পুরস্কার দিয়ে দাও দুজনকে। পাস করবে না ইনশাআল্লাহ স্যার, দুজনকে দিতে পারবো না? স্যার পুরস্কার তুমি যেটা পুরস্কার দিয়ে দাও দুজনকে। আচ্ছা এটাই হবে পুরস্কার ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমরা একদম আজকের সেশনের একদম এন্ডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর both of them for their outstanding presentation, Dr. Moona Farzana Razzaque and Dr. Umme Jannatul Zinnia। এবং এই হিস্টোরিক ইভেন্ট আজকে আমরা শুরু করলাম এবং আশা করছি এটা আমরা রেগুলার কন্টিনিউ করতে পারবো। এবং আমি এখন আমাদের এই আজকের সেশনটা সমাপ্ত ঘোষণা করার জন্য আমি প্রফেসর M.A. জলিল চৌধুরী স্যারকে আহ্বান জানাচ্ছি। না, অনেক তো বলা হইলো। আমার মনে হয় যদি এটা তো যেহেতু এটা নতুন জিনিস বিডিফিকেশন থেকে করা হইলো, এটা যদি আমরা অ্যাসেস করবো, যদি ছাত্র যদি রিয়েলি উপকার পাই থাকে তাইলে হয়তো আমরা এটা কন্টিনিউ করব এবং অন্য ছাত্র তখন আরো এগিয়ে আসবে। অনেকগুলো জিনিস আছে, যেমন হাউ টু টেক হিস্ট্রি, এরকম সেশন হইতে পারে। তারপর আমরা এটাকে আরো হয়তো ক্লিনিক্যাল করতে পারি, এখানেই এক্সামিনেশন করে দেখাতে পারি, সমস্যা নাই। দেখাতে পারি, দেখাতে বলবো তুমি প্ল্যান্টার দেখাও, তুমি কিনা বলে অ্যাবডোমিনাল পালপেশন করো, এখানেই করলো একটা, সে তার বেড়েই করলো, এখানে ভিডিও করলো, আমরা সে ঠিক মতো করতেছে কিনা আমরা এখানে অবজার্ভ করবো, তাকে বলবো যে তুমি এটা ঠিক করো নাই। এটা কিন্তু সম্ভব। কিন্তু সুতরাং আজকের যাত্রা শুরু হলো। আমার মনে হয় যদি কোভিড থাকে আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না, আমরা আগে যাব। আর কোভিড যদি না থাকে, যে আমি আশা করি থাকবে না, তখন আমরা আবারও হয়তো ক্লাসরুমে ফিরে যাব। সুতরাং সবার জন্যই শুভকামনা থাকবে। ডক্টর কি নাম ভুলে গেলাম আবার, জিনিয়া এবং ডক্টর মুনা ফারজানা, তোমাদেরকে ধন্যবাদ তোমাদের সাহসিকতার জন্য। এবং আমি মনে করি তোমরা যেহেতু এখনো ট্রেনিং, তোমাদের সফলতা আমি কামনা করব। যারা পার্টিসিপেন্ট তাদেরও সফলতা আমি কামনা করছি। প্রফেসর পাটওয়ারি, ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং বিডিফিশিয়ানকে এবং তার টিমকে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি সবাই পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।
আর আমি এই সুযোগে প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ স্যার আসলে এই পরীক্ষার সিস্টেমটা উনি ইনোভেট করেছেন। এখানে আমরা আমাদের ইনিশিয়াল ধারণা ছিল যে এটা আমরা অন্যান্যবার যেভাবে কেস প্রেজেন্টেশন করি সেভাবেই করব, এবং দর্শকদের কাছ থেকে আমরা ওখান থেকে মানে কোশ্চেন চাইবো, ওটার অ্যান্সার করব, সেটা এভাবে ছিলাম। কিন্তু একমাত্র জলিল চৌধুরী স্যারই বলছেন যে না, এটা আমরা পরীক্ষার সিস্টেমে করব, যেভাবে আমরা পরীক্ষা নেই সেভাবে। এবং সেটা আমার মনে হয় যারা পার্টিসিপেন্ট ছিল সাকসেসফুলি এই প্রোগ্রামটা হয়েছে। এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর এম এ জলিল চৌধুরীকে, এবং যারা প্রেজেন্টার ছিল, যারা আমাদের ট্রেনি ছিল, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। মাসালামত। অনেক লাইফটা কোর্স করে দেবো।